টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমি অভেদ কাকে বলে, তারপরে আংশিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। এখন আমরা অভেদ সম্পর্কে জানব। ধরি পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুটি বহুপদী রাশি। দেখো এখানে বলা আছে যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুটি বহুপদী রাশি। যদি এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স সমীকরণটি সিদ্ধ হয়, তখন তাকে অভেদ বলে। দেখো বলা আছে যে এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স সমীকরণটি যদি সিদ্ধ হয়, তখন তাকে অভেদ বলে। একে পি অফ এক্স এখানে কিন্তু ইকুয়াল না, এখানে তিনটা দাগ দ্বারা প্রকাশ করা হয়। অভেদের চিহ্ন দেখো, এটা হচ্ছে সমানের চিহ্ন। যদি সমান হয় তাহলে দুইটা দাগ হয়, আর অভেদের ক্ষেত্রে তিনটা দাগ ব্যবহার করা হয়। পি অফ এক্স তিনটা দাগ কিউ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই তিনটা দাগ যদি থাকে, সেটা এই চিহ্নকে বলা হয় হচ্ছে অভেদ চিহ্ন বলা হয়। উদাহরণ ধরি পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স, মানে আমরা তাহলে বলতে পারি, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা বলতে পারি। যেহেতু আমরা পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স বলেছি, তার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এইটা বলতে পারি। এত একটি অভেদ, কারণ এক্সের সকল মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে কি? সিদ্ধ মানে কি ডিম সিদ্ধ বা আলু সিদ্ধ? না, সেই সিদ্ধ না। এক্সের সকল মান, মানে এক্সের মান ওয়ান যদি বাম পক্ষে বসাও এবং ডান পক্ষে বসাও, তাহলে বাম পক্ষে এক্সের মান বসিয়ে যা আসবে, ডান পক্ষে এক্সের মান বসিয়ে তাই আসবে। এটা হচ্ছে সিদ্ধ। এক্সের কিন্তু সকল মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। তুমি যদি এক্সের মান 2 বসাও, 5 বসাও, 10 বসাও, 100 বসাও, 500 বসাও, বাম পক্ষে এবং ডান পক্ষে বসাও, বসালে বাম পক্ষে যা আসবে ডান পক্ষেও তাই আসবে। এইটাই হচ্ছে সিদ্ধ। দেখো অভেদ হতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে। দেখো এইটা একটা অভেদ। কেন এটা অভেদ? কারণ সেটা হচ্ছে যে সমান চিহ্ন যেটা থাকবে, সমানের এই পাশে একটা বহুপদী থাকবে এবং সমান চিহ্নের ওই পাশে একটি বহুপদী থাকবে। মানে সমানের বাম পক্ষে একটা বহুপদী থাকবে, ডান পক্ষে একটা বহুপদী থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত অভেদের। দ্বিতীয় শর্ত হলো যে সমানের বাম পক্ষে যে বহুপদীটি থাকবে, তার যে ঘাত থাকবে, ডান পক্ষের ঘাতও তাই থাকবে। মানে সমানের বাম পক্ষে যে বহুপদী আছে তার যা ঘাত হবে, সমানের ডান পক্ষে যে বহুপদী থাকবে তার ঘাতও একই হবে। দেখো সমানের এই পাশের বহুপদীর ঘাত বলতে চলকের সর্বোচ্চ পাওয়ার। দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার মানে কি এক্স স্কোয়ার হয়, তার মানে চলকের সর্বোচ্চ পাওয়ার হবে হচ্ছে 2, তার মানে বাম পক্ষের ঘাত হবে হচ্ছে 2। আবার দেখো ডান পক্ষের ঘাত কত? চলকের সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে ডান পক্ষের ঘাতও হচ্ছে 2। আমি দ্বিতীয় শর্তটা কি বললাম? সেটা হলো সমানের বাম পক্ষে যে বহুপদীটি থাকবে তার ঘাত এবং ডান পক্ষে যে বহুপদীটি থাকবে তার ঘাত সমান হবে। তৃতীয় শর্ত হচ্ছে অসংখ্য মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, আমরা তাকে অভেদ বলবো। আবার বলছি, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সমানের বাম পক্ষে একটা বহুপদী থাকবে, ডান পক্ষে একটা বহুপদী থাকবে। বাম পক্ষে বহুপদীর ঘাত এবং ডান পক্ষের বহুপদীর ঘাত কিন্তু সমান হবে। 3 নম্বর শর্তটা হচ্ছে অসংখ্য মানের জন্য এই সমীকরণটি কিন্তু সিদ্ধ হবে। অসংখ্য মান মানে তুমি বাম পক্ষে এক্স এর মান 2 বসাও, ডান পক্ষেও 2 বসাও। দেখো বাম পক্ষে 2 বসানোর ফলে যা আসবে, ডান পক্ষেও 2 বসানোর পর তাই আসবে। তার মানে এক্স এর অসংখ্য মানের জন্য কিন্তু সমীকরণটি সিদ্ধ হবে। তার মানে অভেদ হতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। সেটা হলো সমানের এই পক্ষে একটা বহুপদী থাকবে, সমানের ওই পক্ষে আরেকটা বহুপদী থাকবে। দুই পক্ষের বহুপদীর হচ্ছে ঘাত সমান হবে।
তারপরে 3 নাম্বার হচ্ছে যে অসংখ্য মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। মনে রাখবা সকল বীজগাণিতিক সূত্র আছে সেগুলো কিন্তু অভেদ। দেখো সেটা হলো যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সমানের এই পাশে একটা বহুপদে আছে, সমানের ওই পাশে আরেকটা বহুপদে আছে। সমানের এই পাশের বহুপদীর যা ঘাত হবে সমানের ওই পাশের বহুপদীর ঘাতও তাই হবে, এবং এই সমীকরণটি অসংখ্য মানের জন্য কিন্তু সিদ্ধ হবে। সেটা হলো যে বামপক্ষে যদি তুমি a এবং a এর মান 2, b এর মান 3 বসাও এবং ডান পক্ষেও যদি বসাও সেক্ষেত্রে বাম পক্ষে যা আসবে ডান পক্ষেও তাই আসবে। তার মানে আমরা বলতে পারি যে সকল বীজগাণিতিক সূত্রই কিন্তু অভেদ, এবং সকল অভেদগুলোকে কিন্তু সমীকরণ বলা হয়। এই জন্য কিন্তু আমরা সমান চিহ্ন দিয়েছি। তুমি বলবা যে সকল বীজগাণিতিক সূত্র যদি অভেদ হয় তাহলে এখানে 3টা দাগ দেওয়া হয়নি কেন? কারণ হচ্ছে 3টা দাগ দেওয়া হয়নি এই কারণে, কারণ সকল অভেদই কিন্তু আবার সমীকরণ, অভেদগুলা কিন্তু সমীকরণ। যেহেতু সকল অভেদ সমীকরণ তাই এখানে কিন্তু 2 দাগ দেওয়া হয়েছে, 3 দাগ দেওয়া হয়নি। এটাকে কিন্তু আমরা সমীকরণও বলতে পারি আবার অভেদও বলতে পারি। কিন্তু দেখো x² - 2x + 1 = 0, এই যে এইটা কিন্তু সমীকরণ, অভেদ নয়। কেন অভেদ নয়? সমানের এই পাশে একটা বহুপদী আছে, সমানের ওই পাশে কিন্তু আর একটা বহুপদী নাই। এইটা কিন্তু একটা সমীকরণ। কারণ কি সমীকরণ কেন? কারণ হচ্ছে দেখো সমানের এই পাশে একটা বহুপদী যদি থাকে আর ওই পাশে যদি 0 থাকে সেটা কিন্তু সমীকরণ। আবার এটাও কিন্তু একটা সমীকরণ, কারণ সমানের এই পাশে একটা বহুপদী, সমানের ওই পাশে আরেকটা বহুপদী থাকলেও সেটাকে সমীকরণ বলবো। তার মানে সকল অভেদই কিন্তু সমীকরণ। তাই এই ক্ষেত্রে 3 দাগ ব্যবহার করা হয়নি। সূত্রগুলোর ক্ষেত্রে যেহেতু এটা অভেদ তো এখানে 3 দাগ ব্যবহার করার কথা, কিন্তু সমানের পরিবর্তে 3টা দাগ দেওয়ার কথা। 3টা দাগ কেন দিইনি? কারণ সকল অভেদই হচ্ছে সমীকরণ, তাই আমরা এখানে 2 দাগ ব্যবহার করছি। লক্ষ্য করো যে x² + 2x + 1 = 0 একটি অভেদ নয়, এটি একটি কিন্তু অভেদ নয়, এটা কিন্তু একটা সমীকরণ। এইটা কিন্তু অভেদ এবং সমীকরণ, এটা অভেদও বলতে পারি সমীকরণও বলতে পারি। দেখো এইটা কিন্তু আমার সমীকরণ, এটা কিন্তু অভেদ নয়। কেন অভেদ নয়? কারণ সমানের এই পাশে একটা বহুপদী আছে, ওই পাশে কিন্তু আরেকটা বহুপদী নাই। আবার অসংখ্য মানের জন্য কিন্তু এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে না। এই ক্ষেত্রে কিন্তু x এর মানে চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে, মানে ঘাত যত থাকবে ততটি মান দ্বারা সমীকরণটি কিন্তু সিদ্ধ হবে। তো এখানে বলা আছে এত একটি অভেদ নয়, কারণ এটা একটা সমীকরণ। এখানে কারণ হিসেবে বলে দেওয়া আছে x এর সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ নয়। x এর সকল মানের জন্য মানে তুমি x এর মান যদি 10 বসাও, বাম পক্ষে 10 বসিয়ে ডান পক্ষের সমান কিন্তু আসবে না। সকল এখানে ক্ষেত্রে কিন্তু x = যদি তুমি -1 বসাও বাম পক্ষে, সেক্ষেত্রে কিন্তু ডান পক্ষ আসে। কিন্তু x = +1 যদি বসাও বাম পক্ষে যদি বসাও x = +1, তাহলে কিন্তু বাম পক্ষে আসবে হচ্ছে 4 আর ডান পক্ষে কত আছে? 0 আছে। তার মানে x এর মান 1 এর জন্য এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হয়নি। যেহেতু সিদ্ধ হয়নি তার মানে কিন্তু এটা একটা সমীকরণ, অভেদ নয়। তার মানে অভেদ হতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি? সমানের বাম পক্ষে একটা বহুপদী থাকবে, ডান পক্ষে একটা বহুপদী থাকবে। দ্বিতীয় শর্তটা কি? সেটা হলো উভয় পক্ষের বহুপদীর মাত্রা একই হবে। 3 নম্বর শর্ত কি? অসংখ্য মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। আর আরেকটা তথ্য মনে রাখবা, সেটা হলো যে সকল অভেদই হচ্ছে সমীকরণ। আর যতগুলো বীজগাণিতিক সূত্র আছে সকল বীজগাণিতিক সূত্রই কিন্তু অভেদ। এখন আসো আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আংশিক ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে লেকচারটা দেখতে হবে। বলা আছে p(x/q(x), যেখানে p(x) এবং q(x) ≠ 0। দেখো এখানে q(x)টা কিন্তু 0 হতে পারবে না। কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখানে বলা আছে p(x) এবং q(x) হবে হচ্ছে বহুপদী রাশি। এই p(x) একটা বহুপদী রাশি হবে, q(x) একটা বহুপদী রাশি হবে, তবে q(x) হচ্ছে 0 হতে পারবে না। বলা আছে p(x/q(x) আকারের রাশিকে বহুপদীর ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। দেখো p(x/q(x) কে আমরা কি বলবো? সেটা হচ্ছে যে আকারের রাশিকে বহুপদীর ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলবো। বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করা হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত
বিভক্ত অংশকে আংশিক ভগ্নাংশ বলে। আংশিক ভগ্নাংশ কাকে বলে? একটা ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশে পরিণত করলে তাকে আমরা বলবো হচ্ছে আংশিক ভগ্নাংশ। দেখো এইখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা এই একটা অংশ এবং এই একটা অংশ, দুইটা অংশে বিভক্ত করছি। তার মানে আমরা বলতে পারি এই অংশটা এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, আবার এই অংশটা এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। একটি ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশে পরিণত করাকে বলা হয় হচ্ছে আংশিক ভগ্নাংশ। উদাহরণ, বহুপদীর ভগ্নাংশ রাশি এতকে দুটি অংশে বিভক্ত করতে হবে যেখানে হর একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে? যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে। লক্ষ্য করে দেখো, দেখো আমরা এইটাকে কি লিখতে পারি, এইখানে এইটাকে আমরা লিখতে পারি 3x + 1, এখানে যা ছিল তাই লিখলাম। এবার দেখো x² - 1 আছে, x² - 1 আমরা 1কে লিখতে পারি 1²। এবার দেখো দেখো এই 1কে 1² লিখতে পারি, তার মানে a² - b² এর সূত্র, তার মানে a - b × a + b। দেখো এই ভগ্নাংশটিকে আমরা দুটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি। তাহলে দেখো এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কিন্তু এইটা চলে আসবে। তুমি এটার ক্যালকুলেশন করো, এটা লসাগু করো, যদি x + 1 হচ্ছে লসাগু, এইটা x + 1 আর x - 1 হচ্ছে লসাগু। দেখো x + 1 আর x - 1 লসাগু, x + 1 আর x + 1 কাটা, x - 1 থাকে, x - 1 এর সাথে 1 গুণ করলে হবে x - 1 হবে, আর প্লাস এবার x - 1 x - 1 কাটা থাকে হচ্ছে x + 1, x + 1 এর সাথে 2 গুণ হবে, তার মানে হবে কত 2x + 2 হবে। দেখো ইকুয়াল টু x আর 2x যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 3x, আর 2 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে +1, আর নিচে আছে কত x + 1 × x - 1। দেখো এইটাই কিন্তু আমরা পেয়েছি, দেখো এইখানে যা ছিল তাই কিন্তু পেয়েছি, জাস্ট x - 1টা পরে আছে, একই জিনিস, দেখো একই জিনিস। তার মানে আমরা এইটাকে কিন্তু এইটা প্লাস এইটা আকারে লিখতে পারি। তবে এইটা বলা আছে, দেখো এখানে যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে, তারা না, সবাই পারবা। এটা একবারে বের করা যায়, একবারে কিভাবে বের করবা সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। যে জাস্ট যদি এরকম প্রশ্ন থাকে, তোমাকে অঙ্ক এত ডিটেলস না করে একবারে কিন্তু বের করা যায়, কিভাবে বের করবা আমরা একটু পরে জানবো। এখানে দেখো 1/x + 1, 1/x + 1 এবং 2/x - 1, 2/x - 1 কমা দিয়ে বলা আছে 3x + 1 ভাগ x² - 1 এর আংশিক ভগ্নাংশ। তার মানে এইটা হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এইটা হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তার মানে বলতে পারি এত এবং এত, এত এর আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। বহুপদীর ভগ্নাংশ রাশি px/qx কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটি p(x) এবং q(x) এর মাত্রার উপর নির্ভর করে। প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি, যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, যখন p(x) এর মাত্রা q(x) এর মাত্রার কম হয়, তার মানে কি উপরের মানে উপরে যেটা সেটা হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার। লবের পাওয়ার যদি কম এবং হরের পাওয়ার যদি বেশি হয়, মানে সহজ কথায় উপরের পাওয়ার যদি উপরের চলকের সর্বোচ্চ পাওয়ার, মানে উপরের চলকের পাওয়ার যদি নিচের চলকের পাওয়ারের থেকে যদি কম হয়, মানে উপরেরটা কম এবং নিচেরটা যদি বেশি হয়, তাকে আমরা বলবো কি, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। সেটাই বলা আছে যখন p(x) এর মাত্রা q(x) এর মাত্রার কম হয়, p(x) এর মাত্রা, তার মানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 1, তার মানে p(x) এর মাত্রা কত 1। আর দেখো q(x) এর মাত্রা কত হবে, চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে q(x) এর মাত্রা হচ্ছে 2। তো এখানে দেখো p(x) এর মাত্রা q(x) এর মাত্রার কম, দেখো উপরেরটার মাত্রা কম আর নিচেরটার মাত্রা হচ্ছে বেশি, এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে। এদের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক বা কমন কোনো উৎপাদক যদি না থাকে, তখন p(x/q(x) কে প্রকৃত ভগ্নাংশ বলে। সহজ কথা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, সেটা হলো লবের মাত্রা
কম হবে আর হরের মাত্রা বেশি হবে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরও সহজভাবে উপরে যে বহুপদী থাকবে তার মাত্রা কম হবে আর নিচের যে বহুপদী থাকবে তার মাত্রা যদি বেশি হয় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন এত একটি প্রকৃত ভগ্নাংশ, এই ধরনের রাশিকে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যদি লবের ঘাত এবং হরের ঘাত সমান হয় তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি লবের ঘাত বেশি আর হরের ঘাত যদি কম হয় সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। উপরের ঘাত যদি কম আর নিচের ঘাত যদি বেশি হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর সমান হলে ঘাত যদি সমান হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর উপরের ঘাত বেশি আর নিচের ঘাত যদি কম হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে লেখা আছে যদি কিউ অফ এক্স এর শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, যদি কিউ অফ এক্স মানে হরে যদি শুধুমাত্র এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি না হয়, তখন কিউ অফ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের লবে দ্রবক ধরতে হবে। মূল কথা আমরা কিভাবে ধরবো সেটা সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব। দেখো এই ক্ষেত্রে আমার এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো আমার মানে নিচে মানে হরে হচ্ছে আমার চলকের পাওয়ার হচ্ছে 1, এই ক্ষেত্রেও চলকের পাওয়ার 1 এবং কোনো পুনরাবৃত্তি নাই। যদি পুনরাবৃত্তি না থাকে তাহলে নর্মালি এখানে আছে কত 2x - 1 প্লাস লিখবো হচ্ছে 3x প্লাস 1। দেখো এখানে কিন্তু আমার কোনো পুনরাবৃত্তি নাই, মানে হোল স্কোয়ার নাই বা এক্স স্কোয়ার নাই, মানে এখানে শুধুমাত্র এক্স যদি থাকে মানে এক্সের পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা সহজে এইভাবে লিখবো, এই যে আমরা 2x - 1 লিখলাম আর 3x + 1 লিখলাম, উপরে a লিখবো আর এখানে b লিখবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখানে যেগুলো আছে সবগুলো একই নিয়ম। দেখো এখানে কিন্তু আমার দেখো সেটা হলো যে হরে এক্সের পাওয়ার 1 আছে, এক্সের পাওয়ার 1 আছে, স্কোয়ার নাই মানে হোল স্কোয়ার নাই বা পুনরাবৃত্তি নাই। যদি হোল স্কোয়ার থাকতো বা স্কোয়ার থাকতো তাহলে অন্য নিয়ম হতো। তো এখানে এক্স এর পাওয়ার 1 আছে এবং দেখো তার মানে এখানে x + 4 আছে, x - 4 আছে, তাহলে এইটা লেখার ক্ষেত্রে আমরা x + 4 লিখবো আর প্লাস x - 4 লিখবো। এখানে লিখবো a, এখানে লিখবো b। এইখানে কি আছে সেটা আর তোমার বিবেচনা করার দরকার নাই। এটার ক্ষেত্রেও তাই। দেখো সেটা হচ্ছে যে আমার x + 4 আছে, এখানে x - 3 আছে, এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো আমরা এখানে x + 4 লিখবো আর প্লাস x - 3 লিখবো। আর এখানে কি আছে সেটা দেখার দরকার নেই, এখানে a দিবা এখানে b দিবা। আগে লিখাটা শিখো, কি মানে কত ধরতে হবে সেটা যদি তুমি লিখতে পারো তাহলে এই অঙ্ক তোমার কাছে সহজ। এইটার ক্ষেত্রে দেখো x × x + 1 আছে, তাহলে দেখো x এর পাওয়ার কত 1 এবং কোনো পুনরাবৃত্তি নাই, মানে হোল স্কোয়ার বা স্কোয়ার প্লাস কিছু নাই, তাহলে একই রকম লিখবো। তার মানে a ভাগ x লিখবো প্লাস b ভাগ x + 1 লিখবো। দেখো a ভাগ x লিখছি প্লাস b ভাগ x + 1 লিখছি, এইটা হচ্ছে লেখার নিয়ম। এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো x² - 1 আছে আর এখানে আছে 3x + 1, আমরা x² - 1 1 কে 1 স্কোয়ার লিখতে পারি, তার মানে হবে কত x + 1 × x - 1 হবে। দেখো এইটাকে কিন্তু আমরা লিখতে পারি, দেখো সেটা হলো যে দেখো আমার হরে কিন্তু x এর পাওয়ার 1 কিন্তু x² + 1 বা -1 মানে x² প্লাস কিছু বা হোল স্কোয়ার মানে নাই, মানে এখানে পুনরাবৃত্তি নাই, তার মানে আমরা সেই নর্মাল নিয়মে লিখবো। তাহলে হবে কত a/x + 1 প্লাস b/x - 1। দেখো এখানে আছে x, তারপরে আছে x - 2, এরপরে আছে x + 3। দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, উপরের পাওয়ার হচ্ছে 2, মানে আমার উপরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে উপরের বহুপদীর ঘাত হচ্ছে 2 আর নিচের বহুপদীর ঘাত কিন্তু 3। দেখো x আর x গুণ করলে x² হবে, x² আর x গুণ করলে x³ হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো এখানে x আছে x লিখলাম প্লাস এরপরে হচ্ছে x - 2 আছে x - 2 লিখলাম প্লাস এরপরে আছে x + 3 x + 3 লিখলাম। এরপরে উপরে এইখানে হবে a, এইখানে দিবা b, এইখানে দিবা c। এখানে উপরে কি আছে সেটা চিন্তা করার দরকার নাই। এবার দেখো এইটার ক্ষেত্রে x - 2 x + 1 আছে, তাহলে আমরা এখানে x লিখবো প্লাস x - 2 লিখবো প্লাস
এক্স প্লাস ওয়ান লিখবো। জাস্ট দেখো এক্স লিখছি, এক্স মাইনাস টু লিখছি, এক্স প্লাস ওয়ান লিখছি, এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব। দেখো আমার লেখা হয়ে গেছে। এরপরে পরেরটাও কিন্তু একই রকম, পরেরটা তোমরা নিজেরাই পারবা। দেখো টু এক্স মাইনাস ওয়ান আছে, টু এক্স প্লাস ওয়ান আছে, এক্স মাইনাস থ্রি আছে। এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস মাইনাস কিছু বা পুনরাবৃত্তি নাই। সুতরাং আমরা লিখতে পারি কি টু এক্স মাইনাস ওয়ান প্লাস, এখানে লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান প্লাস, এখানে লিখতে পারি এক্স মাইনাস থ্রি। তার মানে এখানে এ, এখানে বি, এখানে সি আমরা সহজেই লিখে ফেলেছি। যদি এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার থাকতো তাহলে কিন্তু অন্য নিয়ম হতো, বা এক্স স্কোয়ার প্লাস থ্রি যদি থাকতো সেক্ষেত্রে এইখানে হরে, তা এইটা বা এইটা থাকলে কিন্তু অন্য নিয়ম হতো। এই ক্ষেত্রেও একই রকম, এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস, এক্ষেত্রে আছে এক্স প্লাস টু তাহলে লিখবো এক্স প্লাস টু প্লাস, এক্ষেত্রে আছে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি। দেখো আমার লেখা হয়ে গেছে। একই রকম এইটা। এখন আমরা 2 নং নিয়ম দেখব। 2 নং নিয়মটা হচ্ছে যে উপরের পাওয়ার এবং নিচের সর্বোচ্চ পাওয়ার যদি সমান হয়, মানে উপরে যে বহুপদী থাকবে তার যে ঘাত এবং নিচের যে বহুপদী থাকবে তার ঘাত যদি সমান হয়, মানে অপ্রকৃত ভগ্নাংশ হয়। দেখো এই ক্ষেত্রে আমার এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3, তার মানে উপরে আছে হচ্ছে এক্স কিউব, আর নিচে দেখো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে এক্স কিউব। উপরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, নিচেরও সর্বোচ্চ পাওয়ার 3, তার মানে কিন্তু এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। যদি এরকম অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে দেখবো যে এই এক্স কিউবের সাথে কত গুণ আছে, কিছু না মানে কি আছে 1 গুণ আকারে আছে, তার মানে এখানে কিন্তু একটা 1 যোগ হবে, তার মানে 1 যোগ, এরপরে আগের মতোই এক্স মাইনাস ওয়ান ছিল আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান প্লাস, এরপরে এক্স মাইনাস টু ছিল এক্স মাইনাস টু লিখবো প্লাস, এরপরে লিখবো এক্স মাইনাস থ্রি লিখবো। এবার উপরে এখানে লিখবো এ, এখানে বি, এখানে লিখবো সি। এরপরেরটা দেখো এখানে এক্স এর পাওয়ার 3 আছে, মানে এক্স কিউব আছে, আর নিচে দেখো এক্স আর এক্স গুণ করলে হবে কত এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে এক্স কিউব। দেখো উপরের পাওয়ার 3 সর্বোচ্চ পাওয়ার, নিচের সর্বোচ্চ পাওয়ারও হচ্ছে 3, তার মানে এর সাথে কিছু না মানে 1 গুণ আছে, তাই আমরা এখানে 1 যোগ করে নিব। এরপর প্লাস, এবার আমরা লিখবো হচ্ছে দেখো আগেরটার মতোই, সেটা হলো নিয়ম 1 এর মতো, এক্স প্লাস 2 প্লাস হচ্ছে এক্স প্লাস 3 প্লাস হচ্ছে এক্স মাইনাস 1, এখানে দিব এ, এখানে দিব বি, এখানে দিব সি। একই রকমভাবে এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এগুলা সব একই রকম। আমরা এইটা যদি দেখি আবার দেখো এই তিনটা একই রকম, উপরের দুইটা পারলে এই তিনটাও পারবা। এই ক্ষেত্রে দেখো এক্স এর পাওয়ার 2, এবার এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, তার মানে উপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, তার মানে আমার উপরের পাওয়ার 2 নিচের পাওয়ার 2 যদি সমান হয় তাহলে এর সাথে কিছু না মানে 1 আছে, তার মানে আমরা 1 যোগ লিখবো, লিখে প্লাস হচ্ছে কত এক্স প্লাস 4 আর প্লাস এক্স মাইনাস 4, এখানে আমরা কি লিখবো এ আর এখানে লিখবো হচ্ছে বি। যেহেতু আমরা এ আর বি ধরে নিয়েছি, এটা যেহেতু অভেদ তাই এখানে 3 দাগ হয়েছে, এগুলা যেহেতু অভেদ তাই এখানে 3 দাগ দিবা। এবার দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো এইখানে উপরে আছে কত 2x স্কোয়ার আছে, আর নিচে কত এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার হবে। তাহলে দেখো উপরের ঘাত হচ্ছে 2, উপরের যে বহুপদী আছে নিচের যে বহুপদী আছে তার ঘাত হচ্ছে 2, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে 2 গুণ আছে, এখানে যা গুণ থাকবে সেটা লিখতে হবে, তাহলে 2 গুণ আছে, তাহলে লিখবো 2 প্লাস, এবার লিখবো হচ্ছে দেখো সেটা হলো যে 2 লিখছি, আগে 1 লিখছিলাম কারণ গুণ আকারে 1 ছিল, এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে 2 আছে তাই আমরা 2 লিখছি। এবার সেই আগের মতো সেটা হলো যে এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, এখানে লিখবো এ, এখানে লিখবো বি। এখানে সাপোজ যদি এখানে 5 থাকতো তাহলে কিন্তু আমরা এখানে 5 লিখতাম, কিন্তু 5 নাই, তার মানে এখানে যেহেতু আমার 1 আছে, 1 গুণ আছে তাই 1 হয়েছে, এখানে কিছু নাই মানে 1 গুণ আছে তাই 1 যোগ হয়েছে, কিন্তু এইখানে এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে 2 গুণ আকার আছে, তাই এইখানে কত হবে এখানে 2 অবশ্যই যোগ হবে এক্সট্রা, এটা মনে রাখবা।
দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো পুনরাবৃত্তি ছিল না, মানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস কিছু বা হোল স্কোয়ার এগুলা কিন্তু ছিল না। নিয়ম একের নিয়ম 2 এর ক্ষেত্রেও ছিল না, নিয়ম 1 এর ক্ষেত্রেও ছিল না। এখন আমরা নিয়ম 3 দেখব। যদি হোল স্কোয়ার থাকে, যদি হোল স্কোয়ার বা হোল কিউব থাকে, যদি হোল স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করে লিখব? দেখো সেক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে দেখো আমার এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ এক্স এর পাওয়ার হচ্ছে 1 সর্বোচ্চ, আর এই ক্ষেত্রে হরে কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাই এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? দেখো এখানে আছে এক্স আর এখানে আছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আছে, তাহলে এক্স দিয়ে একবার লিখবো, প্লাস যদি হোল স্কোয়ার থাকে তাহলে এক্স মাইনাস 3 লিখবো একবার, মানে আমরা পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, এরপরে পাওয়ার কত দিয়ে লিখবো? আমরা পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। যেহেতু পাওয়ার 2 আছে, দেখো এটা পুনরাবৃত্তি ঘটছে। এই নিয়মটা হচ্ছে পুনরাবৃত্তি যদি ঘটে, মানে এখানে হোল স্কোয়ার আছে, যদি হোল স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা আছে সেটা লিখবো, আর হোল স্কোয়ার যেহেতু আছে তার মানে এক্স মাইনাস 3 মানে পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, তারপরে পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। এখানে কি লিখবো? এ, এখানে বি, এখানে সি। কত মজার না? যদি পুনরাবৃত্তি থাকে তাহলে এই নিয়ম। দেখো এই ক্ষেত্রেও পুনরাবৃত্তি আছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস 1 যদি হোল স্কোয়ার থাকে তাহলে এক্স মাইনাস 1 একবার লিখবো, তারপর লিখবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার একবার লিখবো, আর এইখানে যেটা আছে সেটা লিখবো, তার মানে এক্স প্লাস 1 লিখবো। দেখো যেহেতু হোল স্কোয়ার আছে তাই এক্স মাইনাস 1 মানে পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, তারপরে পাওয়ার 2 দিয়ে একবার লিখবো, আর এখানে যা ছিল তাই। এবার এখানে এ, এখানে বি, এখানে সি লিখে দেবো। এখন যদি এরকম থাকে যে মনে করো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হোল কিউব আছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে আমরা এক্স দিয়ে একবার লিখবো, প্লাস যেহেতু পাওয়ার 3 আছে, পুনরাবৃত্তি ঘটছে, তাহলে আমরা 3 বার মানে পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, তার মানে এক্স মাইনাস 1 এরপর পাওয়ার 1 দিয়ে একবার লিখলাম। যেহেতু পাওয়ার 3 আছে তার মানে এরপরে লিখবো এক্স মাইনাস 1 এরপরে পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। এরপরে আমরা কি লিখবো? সেটা হলো এক্স মাইনাস 1 এরপরে পাওয়ার 3 দিয়ে লিখবো। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। দেখো এইভাবে লিখবো। যদি পুনরাবৃত্তি থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। এটা হচ্ছে 3 নং নিয়ম। এবার আসো আমরা 4 নং নিয়ম দেখব। 4 নং নিয়মটা কি? যদি স্কোয়ার প্লাস কিছু থাকে, মানে হোল স্কোয়ার না, এখানে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 1 বা প্লাস মাইনাস 1 স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 2 আছে, বা এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এরকম যদি থাকে, হোল স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে, মানে স্কোয়ার প্লাস মাইনাস যদি থাকে, স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে নিয়ম 4। তাহলে নিয়ম 4-এর ক্ষেত্রে দেখো এখানে আছে কত? আছে হচ্ছে ওয়াই প্লাস 1 আছে, এখানে চলক হিসেবে ওয়াই আছে, তার মানে ওয়াই প্লাস 1 লিখবো। আর এখানে আছে কত? দেখো এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, উপরে হবে এ। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 আছে, ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে তাহলে উপরে লিখবো বি ওয়াই প্লাস সি, উপরে লিখবো বি ওয়াই প্লাস সি। এটা হচ্ছে নিয়ম। তাহলে এইটার ক্ষেত্রে কিভাবে লিখবো? দেখো ওয়াই প্লাস 1 আছে, ওয়াই মাইনাস 1 আছে, ওয়াই স্কোয়ার প্লাস 3 আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? ওয়াই প্লাস 1 আছে, তার মানে ওয়াই প্লাস 1 লিখবো। এরপরে আছে কত? ওয়াই মাইনাস 1, এটা লিখলাম। এরপরে আছে কত? এরপরে আছে ওয়াই স্কোয়ার প্লাস 3 আছে, তাহলে এখানে এ হবে, এখানে বি হবে, আর এখানে ডিস্টার্ব আছে। ডিস্টার্ব কিরকম? ওয়াই স্কোয়ার প্লাস 3 আছে, ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে তাহলে উপরে হবে হচ্ছে সি এক্স প্লাস ডি। যেহেতু বি এ আর বি লিখে ফেলছে তাহলে সি এক্স প্লাস ডি হবে। আমরা এটা একটু পরে দেখি। তারপরে এইটা দেখো, এই ক্ষেত্রে দেখো এক্স প্লাস 1 আছে, তাহলে আমরা এখানে এক্স প্লাস 1 দেব, আর প্লাস এরপরে দেখো আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 দেব, প্লাস এরপরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তাহলে দেখো এখানে নর্মালি এ হবে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে বি হবে, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে। এক্স স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে তাহলে এখানে আমরা অবশ্যই যেহেতু বি লিখে ফেলছি, বি লিখবো না, সি এক্স প্লাস ডি লিখবো, এইটা কিন্তু লিখবো।
এর পরেরটা দেখো, এর পরেরটার ক্ষেত্রে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে, উপরে যে বহুপদী আছে তার ঘাত হচ্ছে 2, আর নিচের যে বহুপদী আছে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, ঘাত হচ্ছে 3। তার মানে এইটা কিন্তু আমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস 1, দেখো এক্স প্লাস 1 লিখছি, আর প্লাস এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 লিখেছি। দেখো আমরা এইটা লিখছি, এইটা লিখছি, এবার উপরে এ হবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস যদি কিছু থাকে, তা প্লাস মাইনাস কিছু যদি থাকে তাহলে এখানে আমরা কি লিখবো, বি এক্স প্লাস সি লিখবো। এটাও একই রকম, এইটার মতোই একই রকম, তুমি নিজে চেষ্টা করলেই পারবে। এরপরে দেখো এইটা, দেখো এই ক্ষেত্রে এক্স এর পাওয়ার 3, আর নিচে কিন্তু দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স কিউব, মানে পাওয়ার হচ্ছে 3। তার মানে দেখো উপরের যে বহুপদী আছে তার মাত্রা হচ্ছে 3, নিচে যে বহুপদী আছে তার মাত্রা হচ্ছে 3। এই ক্ষেত্রে দেখো আমার এক্স কিউবের সাথে 4 গুণ আছে, যেহেতু উপরের মাত্রা এবং নিচের মাত্রা সেম, তার মানে কিন্তু আমার এই নিয়মটা কিন্তু আমার আসবে, এই যে নিয়ম 2 কিন্তু আগে আসবে। তাহলে আমার যেহেতু উপরের মাত্রা এবং নিচের মাত্রা যদি সেম, আর এখানে এক্স এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, আর এখানে গুণ আছে কত, 4। যেহেতু 4 গুণ আছে তাই কিন্তু এখানে 4 যোগ হবে। কেন যোগ হলো, কারণ কি, সেটা হলো যে উপরের বহুপদীর মাত্রা আর নিচের বহুপদীর মাত্রা সেম, এবং এই এক্স কিউবের সাথে 4 গুণ আকারে আছে, তাই 4 যোগ আকারে লিখছি। এরপরে আগের নিয়ম, সেটা হলো এক্স মাইনাস 2 আছে, তাহলে এক্স মাইনাস 2 লিখলাম, প্লাস এরপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আছে, 4 লিখলাম আমরা। এবার এখানে কি হবে, এ হবে, আর এখানে কি লিখবো, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস কিছু আছে, প্লাস বা মাইনাস যদি কিছু থাকে তাহলে এখানে হবে কত, bx প্লাস সি। আশা করি 4 নং নিয়মটা বুঝতে পেরেছো। এবার আসো 5 নং নিয়ম। দেখো এখানে আছে 2a ভাগ a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে। তাহলে আমরা এটা লেখার ক্ষেত্রে দেখো এখানে চলক হচ্ছে a, তাহলে a প্লাস 1 লিখবো, a প্লাস 1 লিখলাম। এরপরে দেখো এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, এখানে কিন্তু পুনরাবৃত্তি আছে, যেহেতু পুনরাবৃত্তি আছে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 1 লিখলাম, মানে একবার লিখবো। এবার পাওয়ার 1 দিয়ে একবার লিখলাম, এবার পাওয়ার 2 দিয়ে একবার লিখবো, তার মানে এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখলাম। দেখো আমার এটা যেহেতু হোল স্কোয়ার আছে তাই পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার নিয়ম 4 কিন্তু চলে আসছে, তাই আমরা নিয়ম 4 কিন্তু আগে লিখে ফেললাম, যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাই পাওয়ার 1 দিয়ে একবার লিখছি, পাওয়ার 2 দিয়ে একবার লিখছি। এবার কি লিখবো, এখানে দেখো এ হবে, আর এ স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এ স্কোয়ার প্লাস 1 যেহেতু আছে তার মানে এখানে হবে bx প্লাস সি হবে। স্কোয়ার প্লাস কিছু যদি 1 থাকে তাহলে bx প্লাস সি হবে। এইখানেও দেখো এ স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এখানে হবে হচ্ছে দেখো dx প্লাস ই হবে, dx প্লাস ই হবে। মূলত এই যে নিয়ম 5টা, সেটা হলো 5 নাম্বার নিয়মটা হচ্ছে নিয়ম 4 এবং নিয়ম 3, এই দুইটা নিয়ম মিলেই কিন্তু নিয়ম হচ্ছে 5 নং। তো এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে আছে কি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো আমার যেহেতু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে তাহলে এক্স মাইনাস 1 একবার লিখবো, তারপর লিখবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার একবার লিখবো, পাওয়ার 1 দিয়ে একবার লিখছি, দেখো এই ক্ষেত্রে পাওয়ার 1 দিয়ে একবার লিখছি, তারপর পাওয়ার 2 দিয়ে একবার লিখছি। এইটার ক্ষেত্রে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার যেহেতু আছে তাই পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1, দেখো পাওয়ার 1 দিয়ে একবার লিখলাম, এবার এক্স স্কোয়ার প্লাস 1, এবার পাওয়ার 2 দিয়ে একবার লিখলাম। দেখো পাওয়ার যেহেতু এটা হোল স্কোয়ার আছে, পুনরাবৃত্তি আছে, তাই এখানে পাওয়ার 1 দিয়ে একবার লিখছি, পাওয়ার 2 দিয়ে একবার লিখছি। এবার দেখো এখানে আমরা কত লিখবো, এ লিখবো, কারণ এক্স মাইনাস 1, এক্স এর পাওয়ার 1, এখানে এক্স মাইনাস 1, তার মানে এখানে বি দিব, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এখানে হবে কত, সি এক্স প্লাস ডি হবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে ই এক্স প্লাস এফ হবে। দেখো আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা 5টা নিয়ম শিখে ফেললাম। এই 5টা নিয়মেই কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করব। আমি আরেকবার রিপিট করতেছি। নিয়ম 1, যদি মনে করো যে প্রকৃত ভগ্নাংশ হয় এবং পুনরাবৃত্তি না ঘটে এবং এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার প্লাস 4 এরকম যদি না থাকে, এখানে নর্মালি আছে, তাহলে কি হবে এ বাই এইটা প্লাস বি বাই এইটা, এই ক্ষেত্রেও নর্মালি আছে, তার মানে এ বাই এক্স প্লাস 4 প্লাস বি বাই এক্স মাইনাস 4। দেখো এই ক্ষেত্রেও নর্মালি আছে, তাহলে এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস 3 প্লাস সি বাই এক্স প্লাস 3, এইটা হবে, এটা হচ্ছে নিয়ম 1। আর নিয়ম 2 হচ্ছে যদি মনে করো যে অপ্রকৃত ভগ্নাংশ মানে লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয়, লবে যে বহুপদে আছে সেই বহুপদীর ঘাত এবং হরের ঘাত যদি সমান হয়, সেক্ষেত্রে এখানে দেখো কিছু নাই মানে 1 আছে, তার মানে 1 কিন্তু একটা যোগ হবে, যোগ হয়ে আগের নিয়ম 1-এর মতোই এ বাই এইটা প্লাস বি বাই এইটা প্লাস সি বাই এইটা, সেটাই লিখবা। তারপরে এই ক্ষেত্রে দেখো এক্স এর পাওয়ার 3, এই ক্ষেত্রেও এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, তার মানে উপরের বহুপদীর মাত্রা আর নিচের বহুপদীর মাত্রা যেহেতু সেম, তাই এখানে আমরা 1 যোগ করে নেব, যোগ করে নিয়ে আগের মতোই। এই ক্ষেত্রে দেখো সেটা হলো উপরের বহুপদীর মাত্রা হচ্ছে 2 আর নিচের বহুপদীর মাত্রা এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, নিচের বহুপদীর মাত্রা হচ্ছে 2। সুতরাং এই ক্ষেত্রে দেখো সেটা হলো যে এই এক্স স্কোয়ারের সাথে কত গুণ আকারে আছে, 2 গুণ আকারে আছে, তার মানে 2 কিন্তু আমরা যোগ করব, যোগ করে আগের নিয়মে। এর পরের নিয়মটা হচ্ছে যদি হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এক্স দিয়ে একবার লিখবো আর পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, পাওয়ার 2 দিয়ে একবার লিখবো, আর উপরে নর্মালি এ বি সি লিখবো। এই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস 1 মানে পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, এবার পাওয়ার 2 দিয়ে একবার লিখবো, আর এখানে যেটা ছিল সেটা লিখলাম, আর এ বি সি একেবারে সহজ। তুমি যখন লিখা শিখবা দেখবে একেবারে সহজ। এরপরে 4 নং নিয়মটা কি, 4 নং নিয়মটা যদি দেখো ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 আছে, তাহলে এইটা লিখলাম আর এইটা লিখলাম। এবার উপরে এখানে এ হবে, যেহেতু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কিছু আছে, তার মানে এখানে বিওয়াই প্লাস সি হবে, বিওয়াই প্লাস সি হবে। এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রেও তাই, এইটা দিয়ে এইটা লিখছি, এইটা লিখছি আর এইটা লিখছি, আর এখানে এ এখানে বি, যেহেতু ওয়াই স্কোয়ার প্লাস 3 আছে, তার মানে এখানে হবে কি সি এক্স প্লাস ডি হবে। যদি স্কোয়ার প্লাস মাইনাস কিছু থাকে তাহলে এখানে সি এক্স প্লাস ডি হবে। এই ক্ষেত্রেও একই রকম। এর পরেরটা হচ্ছে নিয়মটা কি, যে নিয়ম 3 এবং 4 মিলায়ে নিয়মটা, সেটা হলো যদি দেখো এখানে এ স্কোয়ার প্লাস 1 এবং হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এ প্লাস 1 লিখলাম, এবার এ স্কোয়ার প্লাস 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো আর পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। উপরে হবে হচ্ছে এ, যেহেতু এর এখানে দেখো এর উপরে পাওয়ার আছে 1, আর যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস 1 আছে তাহলে বি এক্স প্লাস সি হবে, আর এ স্কোয়ার প্লাস 1 আছে তাই ডি এক্স প্লাস ই হবে। এরপরেরটা দেখো, এইটা দেখো সেটা হলো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, এক্স মাইনাস 1 পাওয়ার 2 দিয়ে একবার লিখবো, আর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। তার মানে এইখানে দেখো কোনো সমস্যা নাই তাই এ, এখানে কোনো সমস্যা নাই তাই বি, কিন্তু এখানে সমস্যা আছে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস কিছু থাকে তাহলে এখানে সি এক্স প্লাস ডি, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1 আছে তাই ই এক্স প্লাস এফ। আশা করি এই নিয়ম 5টা বুঝছো। নিয়ম 5টা বুঝলে এখন তুমি অঙ্ক করতে গেলে তোমার কাছে সহজ লাগবে। প্রথম কথা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে এইভাবে, এই যে আমি যেগুলা শিখালাম এইভাবে ধরে নিতে হবে। এইটা কিন্তু নিয়ম হচ্ছে 5টা, আমি 5টা নিয়ম শিখাই দিয়েছি, এখন তোমার কাছে ধরে নেওয়া অনেক সহজ হবে। এইখানে পাঠ্য বইতে কিন্তু এই যে নিয়ম, তোমাদের পাঠ্য বইতে কিন্তু 4টা নিয়ম কথা বলা আছে। এখানে একটা নিয়ম আছে, এখানে নিয়ম দেওয়া আছে, তারপর অঙ্ক দেওয়া আছে, এরপর নিয়ম 2 দেওয়া আছে, নিয়ম 3 দেওয়া আছে, নিয়ম 4 দেওয়া আছে। তো নিয়মগুলো আমি সহজে সুন্দরভাবে তোমাদের বুঝাই দিয়েছি। এখন দেখো তুমি ধরতে পারবা যে কোনো অঙ্কের ক্ষেত্রে খুব সহজেই, এখন অঙ্ক করতেও তোমার কাছে সহজ লাগবে। এখন দেখো এখানে যে উদাহরণ 1 আছে, মানে এখানে যে উদাহরণ হিসাবে যে অঙ্কটা দেওয়া আছে 3x প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা আংশিক ভগ্নাংশে এটাকে প্রকাশ করব। দেখো এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এটাকে লিখতে পারি 3x প্লাস 1 আর এক্স স্কোয়ার, আর 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার। এবার দেখো 3x প্লাস 1 ভাগ হচ্ছে দেখো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এইটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর এখন আমরা ধরে নিব, এখন আমরা এইটা ইকুয়াল টু ধরে নিব। তাহলে এইটা ইকুয়াল টু কি ধরে নিব, দেখো ধরি এইটা ইকুয়াল টু কি ধরবো, আমরা নিয়ম 1 ফলো করব। কি লিখবো, তাহলে এখানে নিচে দেখো এখানে আমার এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ এবং কোনো পুনরাবৃত্তি নাই। এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে আমার উপরের যে বহুপদী আছে তার হচ্ছে ঘাত 1 আর নিচের যে বহুপদী আছে তার ঘাত 2। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তার মানে ঘাত হচ্ছে 2। তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, এই ক্ষেত্রে ঝামেলা নাই। এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 লিখবো, প্লাস এরপরে হচ্ছে এক্স মাইনাস 1 আছে, এটা লিখবো। এবার আমরা দেখো উপরে দিব হচ্ছে এ আর এখানে দিব হচ্ছে বি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, 1 নং সমীকরণ দিব। আর এখানে কিন্তু 3 দাগ দিব। কেন 3 দাগ দিব, যেহেতু এটা একটা অভেদ, আমরা এ আর বি ধরে নিয়েছি, এই জন্য অবশ্যই এখানে কি কয় দাগ দিব, 3 দাগ দিব। তাহলে দেখো এইটার কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করা শিখবো। সেক্ষেত্রে আমরা 1 নং এর উভয় পক্ষকে এই যে 1 নং এর যে বাম পক্ষ আছে, বাম পক্ষের যে হর আছে হর দ্বারা গুণ করব। তাহলে লিখবো 1 নং এর উভয় পক্ষকে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 দ্বারা গুণ করি। আমরা কিন্তু এতক্ষণ এই ধরাটাই শিখিয়েছি, তো এখন ধরার পরে তুমি 1 নং সমীকরণ দিবা। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে বাম পক্ষ আছে, বাম পক্ষে যে হরে যা থাকবে, হরে যা থাকবে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। সব অঙ্কের নিয়ম একই, আংশিক ভগ্নাংশের সব অঙ্কের নিয়ম একই। তাহলে আমরা এইটা দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে আমরা এই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, তাহলে এইটা আর এইটা কাটা যায়, থাকে কত, থাকে হচ্ছে 3x প্লাস 1 থাকে। আর এইখানে আমরা 3 দাগ দিব, মানে অভেদ চিহ্ন দিব। এবার এইটা দিয়ে যদি এইখানে গুণ করি, মানে এইটা দিয়ে এখানে গুণ করলে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস 1 থাকবে, এরপরে প্লাস। এবার এইটা দিয়ে এইটাকে যদি গুণ করি, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কাটা, থাকবে বি ইন্টু এক্স প্লাস 1 থাকবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা 2 নং সমীকরণে এক্স এর মান আমরা বসাবো। আগে এই যে এর নিচে যেটা আছে, এর নিচে আছে কত, এক্স প্লাস 1 আছে, এইটা ইকুয়াল টু 0 লিখো। তাহলে এখানে এক্স এর মান কত আসে, -1 আসে। তাহলে আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু -1 বসাবো। দেখো আমি লিখেছি 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে আমরা -1 যদি বসাই, তাহলে আমরা কত পাবো, দেখো আমরা -1 বসাবো, তাহলে আছে হচ্ছে 3 ইন্টু এক্স এর মান -1 বসাবো আর +1। আর এইখানে যেহেতু মান বের হবে তখন কিন্তু আমরা 3 দাগ দিব না, এখানে আমরা 2 দাগ দিব। যেহেতু এই ক্ষেত্রে আমার এ এর যেহেতু মান বের হবে, তাই আমরা এখানে 3 দাগের পরিবর্তে 2 দাগ ব্যবহার করব। এরপর এ ইন্টু আমরা এক্স এর মান কত বসাবো, -1 বসাবো, আর -1 আছে, আর প্লাস বি ইন্টু এক্স এর মান আমরা -1 বসাবো, আর এখানে আছে হচ্ছে +1 বসাবো আছে। আমরা এখন এটা ক্যালকুলেশন করব, বা এই ক্ষেত্রে পাবো হচ্ছে দেখো -3 + 1 আর ইকুয়াল টু -1 সমান হবে -2। তাহলে -2a আর প্লাস, দেখো এই +1 আর -1 কাটা যাবে, থাকবে 0, 0-র সাথে বি গুণ করলে 0ই হবে, তার মানে আমরা এখানে 0 লিখতে পারি। আমরা 0 লিখলাম। বা আমরা এই ক্ষেত্রে কত পাবো, দেখো সেটা হলো যে এই ক্ষেত্রে পাই হচ্ছে -2 আর ইকুয়াল টু -2a। এবার উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও, অথবা এইটারে এই পক্ষে আনো, ওইটারে ওই পক্ষে নাও, তাহলে আমরা পাবো বা 2a ইকুয়াল টু 2 পাবো। এইটারে এই পক্ষে নিয়েছি, এইটারে ওই পক্ষে নিয়েছি। এবার উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দাও, অতএব a ইকুয়াল টু কত পেলাম, 1 পেলাম। এর মান আমরা পেয়েছি, এখন আমার বি এর মান দরকার। দেখো এ আর বি এর মান পেলেই তো আমার অ্যান্সার চলে আসবে। তো আমরা এর মান পেয়েছি, আমরা এক্স ইকুয়াল টু -1 বসে এর মান পেয়েছি। এবার বি এর নিচে যেটা আছে, বি এর নিচে আছে কত, এক্স -1 আছে, এইটা ইকুয়াল টু 0 লিখবা। লিখলে এখানে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে 1। তার মানে এক্স এর মান আমরা 1 বসাবো। 1 নং সমীকরণে না, কিন্তু আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসাবো। আগে -1 বসিয়েছি, এখন +1 বসাবো। দেখো লিখেছি 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আমরা 2 নং সমীকরণে এক্স এর মান 1 বসাবো, তাহলে 3 ইন্টু 1 + 1। এখানে কিন্তু 3 দাগ দিব না, এখানে কিন্তু 2 দাগ দিব। এরপরে দেখো আমরা 1 বসাবো, তার মানে a ইন্টু 1 - 1
আর প্লাস বি ইন্টু 1 প্লাস 1। দেখো আমরা 2 নং সমীকরণে আমরা x ইকুয়াল টু 1 বসিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 3 আর 1 যোগ করলে হয় হচ্ছে 4, একবারে লিখে দিলাম। 1 থেকে 1 বাদ দিলে হয় 0, 0-র সাথে a গুণ করলে হয় কত 0, প্লাস 1 আর 1 যদি যোগ করি, যোগ করলে 2 হবে, 2 এর সাথে b গুণ করলে হবে 2b। তাহলে আমরা লিখতে পারি বা, এবার দেখো এই 2b আর 0 যোগ করলে 2b হয়, 2b কে এই পাশে নিব, 4 কে ওই পাশে নিব, তাহলে 2b ইকুয়াল টু 4। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, অতএব b এর মান কত আসবে 2 আসবে। দেখো a এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি। এখন a ও b এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। দেখো আমরা কিন্তু এইটার থেকে এইটা পেয়েছিলাম, তাহলে এইটা লিখেছি, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু, দেখো এর মান কত বসাবো, এর মান হচ্ছে 1, তাহলে 1/x প্লাস 1 প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, তার মানে 2/x মাইনাস 1। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো অনেক সহজ অঙ্ক, তুমি যদি একটু চেষ্টা করো তাহলেই পারবা। আমি আরেকবার সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে যে আমরা এইটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি, নিয়ে 1 নং দিয়েছি। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যেটা আছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এত দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। গুণ করে আমরা 2 নং সমীকরণ দিব। দেখো এই a এর নিচে কি আছে, a এর নিচে আছে x প্লাস 1, তাহলে এইটা ইকুয়াল টু 0 লিখো। লিখলে x এর মান কত আসে, x এর মান আসে -1। তার মানে আমরা দেখো 2 নং সমীকরণে আমরা x ইকুয়াল টু -1 বসাবো, x ইকুয়াল টু -1 বসাবো। বসালে আমরা এর মান পাবো, এর মান পাবো। তার মানে এর মান পেয়ে গেলাম। এরপরে আমার এই b এর নিচে কি আছে, b এর নিচে আছে x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু কত 1। তার মানে আমরা দেখো 2 নং সমীকরণে x এর মান কি বসাবো, আবার 1 বসাবো, 1 বসাবো। 1 বসাইলে আমরা b এর মান পাবো। এবার এর মান পেয়েছি 1, বি এর মান পেয়েছি 2, এ এবং বি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিব। বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। সব অঙ্কের নিয়ম কিন্তু একই। তুমি যদি মনে করো যে তুমি যদি এই অঙ্কটা ভালো করে পারো, তাহলে এইখানে যে আমি নিয়মগুলা দেখিয়েছি এইখানকার অঙ্কগুলাও সবগুলাই কিন্তু পারবা। এই যে ধরে নিবা, নেওয়ার পরে এটাকে কয় নং সমীকরণ দেবো, 1 নং সমীকরণ দেবো। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে কি করব, যে এই 1 নং সমীকরণ বাম পক্ষের হরে যেটা আছে, মানে 2x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব, করে আমরা 2 নং সমীকরণ দেব। এবার 2 নং সমীকরণে আমরা কি করব, সেটা হলো কত কত বসাবো। এই যে এখানে আছে কত 2x মাইনাস 1, তার মানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখবো। তার মানে x এর মান পাবো হচ্ছে আমরা 1/2। তার মানে আমরা x এর মান 1/2 বসাবো। x এর মান 1/2 বসালে কিন্তু আমার এর মান আসবে, এর মান আসবে। এরপরে এইটা ইকুয়াল টু 0 লিখো, তার মানে 3x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখো, তাহলে x এর মান আসবে -1/3। তার মানে x এর মান -1/3 2 নং সমীকরণে বসাবা। বসালে কি কার মান পাবা, b এর মান পাবা। a আর b এর মান পেয়ে গেলা, a আর b এর মান 1 নং সমীকরণে বসাই দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। একইভাবে এইটা, এই ক্ষেত্রে আমরা x এর মান কত বসাবো, -4 বসাবো, বসালে এর মান পাবো। আবার x এর মান যদি +4 বসাই, তাহলে b এর মান পাবো। তাহলে কিন্তু একই রকম নিয়ম অঙ্ক। তুমি যেভাবে এখানে যে কয়টা অঙ্ক আছে সবকটা একই নিয়মের। এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি, এইটাকে দিবা 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের উভয় পক্ষকে দেখো, 1 নং সমীকরণ বাম পক্ষে হরে যেটা আছে x ইন্টু x মাইনাস 2 আর x প্লাস 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করবা, গুণ করে 2 নং সমীকরণ দিবা। এবার 2 নং সমীকরণে x এর মান কত বসাবা, 0 বসাবা, 0 বসালে এর মান পাবা। তারপরে এখানে x এর মান 2 বসাবা, 2 বসালে b এর মান পাবা। তারপরে x এর মান এখানে -3 বসাবা, বসালে c এর মান পাবা। সেই আগের মতোই যদি সমাধান করো তাহলে নিজে নিজেই পারবে। এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলা অঙ্কই কিন্তু এই নিয়মে হবে। দেখো এই নিয়মে, আমি যে নিয়মে করলাম এই নিয়মেই হবে। দেখো এই অঙ্কটা কিন্তু এখানে করা আছে, বাট ভালো করে করা নাই, সেজন্য আমি সমাধান করে দিয়েছি। এখন আসো আমরা এইখানে উদাহরণে আরেকটা অঙ্ক আছে, এই যে এই অঙ্কটা সমাধান করাবো। তো এখানে নিয়ম বলা আছে, নিয়ম তো আমরা প্রথমে শিখাই দিয়েছি। দেখো x প্লাস 2 ভাগ x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 এতকে
আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তার মানে এতকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এইখানে একেবারে অ্যাকুরেটভাবে করা নাই, মানে সংক্ষিপ্তভাবে করা আছে, আমরা একটু সম্পূর্ণ সমাধান করাবো। আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আমার হরে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা এই ওয়ানকে যদি ওয়ান স্কোয়ার দিই তাহলে কি হবে দেখো, এইখানে যা ছিল তাই লিখলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা এটা লিখতে পারি। এরপরে দেখো এক্স মাইনাস ওয়ান, তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এক্স প্লাস ওয়ান ছিল সেটা লিখলাম, আর উপরে যা ছিল তাই লিখছি। তাহলে দেখো আমরা এইটাকে আমরা ক্যালকুলেশন করে এইটা পেয়েছি। এবার আমরা এইটা ইকুয়াল টু ধরবো, তাহলে ধরি এইটা ইকুয়াল টু কি ধরবো দেখো, সেটা হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার মানে পাওয়ার এক দিয়ে একবার লিখবো, এবার পাওয়ার দুই দিয়ে একবার লিখবো, মানে এক্স মাইনাস ওয়ান লিখবো, এরপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখবো। যেহেতু হোল স্কোয়ার আছে তাই পাওয়ার এক দিয়ে একবার লিখবো, পাওয়ার দুই দিয়ে একবার লিখবো। কেন? কারণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে পুনরাবৃত্তি আছে, পুনরাবৃত্তি থাকলে পাওয়ার এক দিয়ে লিখবো, তারপর পাওয়ার দুই দিয়ে লিখবো, আর এইখানে যা ছিল তাই লিখেছি। এবার উপরে দিব এই ক্ষেত্রে এ, এই ক্ষেত্রে এ, এই ক্ষেত্রে বি, এই ক্ষেত্রে হচ্ছে সি, এইটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা 1 নং সমীকরণ উভয় পক্ষে, 1 নংয়ের বাম পক্ষের হরে আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা দ্বারা কিন্তু আমরা উভয় পক্ষে গুণ করব। 1 নংয়ের উভয় পক্ষকে দেখো, আমার 1 নংয়ের বাম পক্ষের হরে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে এইটা দ্বারা গুণ করব। তার মানে আমরা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এটা যদি একটু আগে পিছে লিখো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, একই হবে। তাহলে এইটা দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস টু থাকবে, আর এখানে অবশ্যই 3 দাগ দিবা, কারণ এটা হচ্ছে অভেদ, তাই 3 দাগ দিবা। আর দেখো এইটা দ্বারা এইখানে যদি গুণ করি তাহলে আমার এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটা দ্বারা গুণ করতেছি, তাহলে এক্স মাইনাস ওয়ান কাটা থাকে এক্স মাইনাস ওয়ান, আর থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান, সেটা লিখলাম। এবার এইটার সাথে এইটা যদি গুণ করি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটা থাকবে বি ইন্টু এক্স প্লাস ওয়ান থাকবে, সেটা লিখলাম। এবার প্লাস, এবার দেখো এইটার সাথে এইখানে যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ান কাটা থাকবে হচ্ছে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা দিব হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখো এর নিচে আছে কি এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 লিখবা, তাহলে এক্স এর মান কত আসে, এক্স এর মান 1 আসে। তাহলে আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসাবো, তাহলে 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে আমরা বি এর মান পাবো। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 বসাই, যদি আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা কি পাবো দেখো, এখানে এক্স এর স্থলে আমরা কত বসাবো, 1 বসাবো, আর প্লাস 2 ছিল সেটা লিখলাম। এখন কিন্তু 3 দাগ দিব না, 2 দাগ দিব, কারণ যেহেতু বি এর মান আসবে। এবার দেখো এ লিখলাম, এই এক্স এর স্থলে আমরা 1 বসালাম, এই এক্স এর স্থলে আমরা 1 বসালাম, এই এক্স এর স্থলে 1 বসালাম, এই এক্স এর স্থলে আমরা 1 বসালাম, বসাই দিয়েছি। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি বি এর মান পাবা হচ্ছে 3/2। তুমি ক্যালকুলেশন করো, দেখো 1 আর 2 যোগ করলে 3 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 দিয়ে গুণ করলে টোটালটাই 0 হয়ে যাবে। এবার 1 আর 1 যোগ করলে 2 হবে, তার মানে থাকবে হচ্ছে 2b। এবার 1 থেকে 1 বাদ দিলে হয় 0, 0-র সাথে c গুণ করলে 0ই হবে। এবার 2b কে এই পাশে নিয়ে আসি, 3 কে ওই পাশে নিয়ে আসি, b এর সাথে 2 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা b এর মান পেয়ে গেলাম। এরপরে দেখো সি এর নিচে আছে এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে আমরা এক্স এর মান পাবো কত, -1 পাবো। তাহলে এক্স এর মান -1 আমরা 2 নং সমীকরণে বসাবো, বসালে আমরা সি এর মান পাবো। তাহলে আমরা 2 নং সমীকরণে এক্স এর মান -1 বসাবো, তাহলে 2 নং এ এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই, তাহলে আমরা -1 বসাবো। দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসাবো, দেখো এখানে এক্স আছে, তাহলে আমরা -1 বসালাম, এখানে এক্স আছে 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 -1 বসালাম, আর যা ছিল আমরা তাই লিখছি। মূল কথা হচ্ছে 2 নম্বরে আমরা এক্স এর মান -1 বসিয়েছি। এবার দেখো 2 বিয়োগ 1 সমান 1 হবে, 1 লিখলাম। এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 দিয়ে
গুণ করলে টোটালটাই 0 হয়ে যাবে, তার মানে আমরা 0 লিখব। এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0-র সাথে বি গুণ করলে 0 হবে। এরপরে দেখো -1 -1, তাহলে -2 হবে, -2কে স্কোয়ার করলে হয় +4 হয়, তার মানে 4c হবে। এবার দেখো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি বা 4c = 1, এই 4c-কে এই পক্ষে নিয়েছি, 1-কে ওই পক্ষে নিয়েছি, 4 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে c এর মান কত হবে 1/4 হবে, তার মানে আমরা c এর মান 1/4 পেলাম। দেখো এর নিচে যেটা ছিল সেইটা = 0 লিখে x এর মান 1 পেয়েছিলাম, তাহলে আমরা 2 নং সমীকরণে 1 বসিয়ে x এর মান 1 বসিয়ে b এর মান পেয়েছি। আর c এর নিচে যেটা ছিল সেইটা = 0 লিখেছি, লিখে x এর মান -1 পেয়েছি, তাহলে 2 নং এ আমরা x এর মান -1 বসিয়েছি, বসিয়ে c এর মান পেয়েছি। কিন্তু এখন আমার দরকার হচ্ছে এর মান, আমরা এইটা যদি 0 বসাই, x - 1 হোল স্কয়ার = 0 বসাই, সেক্ষেত্রে x এর মান কিন্তু 1ই আসে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, যেহেতু আমরা b এবং c এর মান পেয়ে গেছি, সুতরাং আমার খুব বেশি ঝামেলা নাই। এই ক্ষেত্রে তুমি যে কোনো মান বসাতে পারো, আমরা x এর মান 0 বসাতে পারি, আবার সহগ সমীকৃতও করতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আমরা 0 বসাবো, 0 বসানোর পর আমরা b আর c এর মান বসাই দিলেই কিন্তু আমরা এর মান পাবো। তাহলে আমরা 2 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই। তাহলে আমরা দেখো 2 নং এ x = 0 বসাবো, 0 বসালে এরকম আসে। এবার দেখো 0 আর 2 0 হবে। এরপর দেখো 0 আর -1 গুণ করলে হবে -1, আর -1 এর সাথে 1 গুণ করলে -1 হবে, আর -1 এর সাথে a গুণ করলে হবে -a। এরপরে দেখো 1 এর সাথে b গুণ করলে b হবে, আবার দেখো -1-কে স্কয়ার করলে 1 হয়, +1 হয়, +1 এর সাথে c গুণ করলে c হবে। এবার দেখো 2 ছিল 2 লিখলাম, আর এই -a ছিল -a লিখলাম। এবার b সমান আমরা আগে পেয়েছিলাম কত, দেখো তো b সমান পেয়েছিলাম হচ্ছে 3/2, c সমান 1/4, তাহলে b সমান হচ্ছে আমরা লিখলাম 3/2 আর c সমান 1/4 লিখলাম। এবার দেখো -a পক্ষান্তর করলে +a হবে, আর 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। এবার আমরা এটা যদি লসাগু করি, লসাগু কত, 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। এবার 4 ভাগ 2 করলে হয় 2, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে, 4 ভাগ 4 সমান 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এবার 4 এর সাথে -2 গুণ করলে হয় -8 হবে। এবার দেখো 6 আর 1 যোগ করলে হবে হচ্ছে 7, 7 থেকে 8 বাদ দিলে হয় -1, মাইনাসটা আগে লিখছি, আর ভাগ হচ্ছে 4, তার মানে আমরা এর মান পাচ্ছি হচ্ছে -1/4। তাহলে দেখো আমরা আগে পেয়েছি b এর মান পেয়েছি, c এর মান পেয়েছি। এরপরে আমরা দেখো এখানে x এর মান আমরা 0 বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে b আর c সমান বসাই দিয়ে আমরা এর মান পেয়েছি। এই ক্ষেত্রে তুমি সহগ সমীকৃত করলেও পারতা, তবে এইভাবে করলেই সহজ হয়। এখন a, b ও c এর মান 1 নং সমীকরণে বসাবো। দেখো 1 নং সমীকরণে এই পাশে যেটা ছিল আমরা আগে সেটা লিখবো। দেখো আমরা সেটা লিখেছি, এই পাশে যেটা ছিল সেটা লিখেছি। আর দেখো আমার এইখানে ছিল a/x - 1, এর মান বসাবো, এখানে b এর মান বসাবো, c এর মান বসাবো। তাহলে দেখো আমরা এর মান বসিয়েছি -1/4, b এর মান 3/2 আর c এর মান 1/4 আমরা বসিয়েছি। বসানোর পরে আর নিচে যা ছিল আমরা তাই লিখছি। দেখো এইটা কিন্তু এসেছে এইটার থেকেই এসেছে। দেখো আমার এইটা কিন্তু এইটার থেকে এসেছে, যেহেতু এইটার আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই এইটা সমান আমরা এইটা লিখবো। তাহলে আমরা এইটা সমান এইটা লিখেছি। আর এই ক্ষেত্রে কত পাবো, দেখো -1/4, তাহলে মাইনাসটা আগে লিখছি, আর 4টা কিন্তু হরে চলে যাবে, তার মানে 4 হরে চলে গেছে, তার মানে আমরা পাই -1 ভাগ হচ্ছে 4 × x - 1 পাই, আমরা সেটা লিখলাম। আর এখানে মাঝখানে প্লাস ছিল, প্লাস লিখলাম। এবার 3/2, 2টা কিন্তু নিচে চলে আসবে, 2টা নিচে চলে আসছে, তার মানে 3 ভাগ হচ্ছে 2 × x - 1 হোল স্কয়ার, আর এই প্লাস 1/4 আছে, আমরা 1 লিখলাম, 4টা নিচে চলে আসছে, তার মানে থাকে হচ্ছে x + 1। আমরা এইটা পেলাম, এইটা আমরা পেলাম, আর এইটা মানে কিন্তু এইটা, সুতরাং আমরা এইটা = এইটা লিখতে পারি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি এই লাইন লিখতে পারো পরেরগুলা একেবারে সহজ। এই লাইন লেখার পরে তুমি যে কাজটা করবা, 1 নংয়ের বাম পক্ষের হরে যা আছে তা দ্বারা 1 নংয়ের উভয় পক্ষকে গুণ করো, গুণ করে 2 নং দাও। এবার 2 নংয়ে তুমি এই যে এইটা = 0 বসাও, x - 1 =
টু 0 বসাও, এক্স এর মান 1 আসে। 2 নংয়ে এক্স ইকুয়াল টু 1 বসাও, বসাইলে বি এর মান পাবা। আবার 2 নংয়ে এইটা ইকুয়াল টু 0 বসাও, বসাইলে এক্স এর মান -1 আসে। এবার 2 নংয়ে এক্স এর মান -1 বসাও, বসাইলে তুমি সি এর মান পাবা। এখন আমার দরকার হচ্ছে এর মান বের করার জন্য, যেহেতু আমার বি আর সি এর মান পেয়ে গেছি, তাই আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসিয়েছি, 0 বসিয়ে নিয়েছি। দেখো 2 নংয়ে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা বি এবং সি এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করেছি, করে আমরা এর মান পেয়েছি। এবার এ, বি এবং সি এর মান তুমি 1 নং সমীকরণে বসাই দাও, বসাই দিলে তুমি এইটা পাবা। এবার এইটাও যা, এইটাও তাই, কারণ দেখো এইটা আসছে কি, এইটা আসছে কিন্তু এইখান থেকে, যেহেতু এইটার আংশিক ভগ্নাংশ লিখতে বলছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখবো, তার মানে আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখছি, তার মানে আমরা এইটা পেয়েছি, এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই ভগ্নাংশকে আমরা এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশের আমরা সমষ্টি রূপে প্রকাশ করছি। একটা ভগ্নাংশকে আমরা কয়েকটা ভগ্নাংশে পরিণত করছি, তাহলে এইটা মানে এইটাই হবে হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আসো, এইখানে যে নিয়ম আছে, আমি নিয়ম কিন্তু আগেই দেখিয়েছি। এরপরে দেখো এইখানে আরেকটা অঙ্ক আছে, বলা আছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে এইটাকে কিভাবে লিখবো দেখো তো, সেটা হলো x-1 আছে, তাহলে x-1 লিখবো, আর প্লাস এবার দেখো x² প্লাস 2 লিখবো। দেখো এইটা লিখলাম। এবার এর উপরে কত লিখবো, a লিখবো, কারণ x এর পুরো পাওয়ার আছে 1, তাই a লিখেছি। এখানে কিন্তু x² প্লাস 2 আছে, x² প্লাস মাইনাস কিছু যদি থাকে, তাহলে এখানে হবে হচ্ছে bx প্লাস c হবে। এই লেখার নিয়ম কিন্তু আমি আগেই শিখেছি। তাহলে ধরে নিব এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, সেটাই কিন্তু আমরা আগে ধরে নিব। তাহলে ধরি, এই যে ধরি লিখে নিয়েছি, এইটা এখানে কিন্তু 3 দাগ দিব, যেহেতু অভেদ, এ আর বি এর মান আমরা জানি না, ধরেছি, তাই 3 দাগ নিয়ে 3 দাগ দিব। এবার দেখো x-1 এইখানে লিখছি, x² প্লাস 2 এইখানে লিখছি, উপরে a, যেহেতু x² প্লাস 2 আছে, তাই এখানে bx প্লাস c লিখেছি, লিখে এটাকে আমরা 1 নং দিয়েছি। এবার আমরা 1 নংয়ের বামপক্ষের হরে আছে কি x-1 ইন্টু x² প্লাস 2, তার মানে এই হরে যা আছে এইটা দ্বারা কিন্তু আমরা উভয় পক্ষে গুণ করব। তাহলে লিখবো 1 নং এর উভয় পক্ষকে x-1 ইন্টু x² প্লাস 2 দ্বারা গুণ করে পাই, তাহলে আমরা সেটাই লিখেছি। এবার আমরা যদি এইটা দ্বারা এইখানে গুণ করি, এইটা দ্বারা এইখানে গুণ করি, তাহলে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে কত, x প্লাস 2 থাকবে, x প্লাস 2 লিখলাম, আর এখানে 3 দাগ ছিল, 3 দাগ দিলাম। এবার এইটার সাথে যদি এইটা গুণ করি, তাহলে x-1 কাটা থাকবে, a ইন্টু x² প্লাস 2 থাকবে, x² প্লাস 2 থাকবে, আমরা সেটা লিখলাম। এরপরে এই মাঝখানে প্লাস ছিল, প্লাস লিখলাম। এবার এইটার সাথে এটা গুণ করলে, এইটার সাথে এটা গুণ করলে x² প্লাস 2, x² প্লাস 2 কাটা থাকবে, bx প্লাস c ইন্টু হচ্ছে x-1, bx প্লাস c ইন্টু x-1, এটাকে আমরা দিব 2 নং সমীকরণ দিব। দেখো আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, এইটাকে আমরা এই বাংলা গুণ করে দিব। কেন বাংলা গুণ করে দিব, কারণ আমার সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমার কিন্তু লাগবে, তাই আমার এইখানে যা ছিল তাই লিখলাম। এবার a আর x² গুণ করলে হবে ax², a আর 2 গুণ করলে হবে 2a। এরপরে দেখো এবার bx আর x গুণ করলে হবে bx², আর bx আর -1 গুণ করলে হবে -bx। এবার c আর x গুণ করলে হবে cx, c আর -1 গুণ করলে হবে -c। তাহলে এইটাকে আমরা দিব 3 নং। কেন আমি 3 নং তৈরি করতেছি একটু পরে বলতেছি, কেন আমরা 3 নং সমীকরণ তৈরি করলাম একটু পরে বলতেছি। এখন দেখো এর নিচে যেটা আছে, এর নিচে আছে কত, x-1, এইটা ইকুয়াল টু 0 লিখবো। অতএব আমরা এই ক্ষেত্রে x ইকুয়াল টু কত পাবো, 1 পাবো। তার মানে x এর মান আমরা 1 পেলাম। এই x এর মান 1 কিন্তু আমরা এই 2 নং সমীকরণ বসাবো, 3 নংয়ে কিন্তু বসাবো না। তাহলে আমরা 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, 2 নং এ x ইকুয়াল টু 1 বসাবো। তাহলে দেখো এখানে x আছে, 1 বসালাম, প্লাস 2, এখানে কিন্তু আমরা আর 3 দাগ দিব না, 2 দাগ দিব, কারণ এই ক্ষেত্রে আমার যেহেতু মান বের হবে তাই 2 দাগ দিব। এখন আমরা এখানে 3 দাগ আছে, 2 দাগ দিব, কারণ এর মান বের হবে। এবার দেখো a
আমরা এ লিখলাম, এই এক্স এর মান কত বসাবো 1, তারপর যেহেতু এক্স স্কোয়ার আছে 1 স্কোয়ার লিখবো +2, আর এই প্লাস লিখলাম বি। এবার দেখো এই এক্স এর মান কত বসাবো 1 বসাবো +c, এই এক্স এর মান কত বসাবো 1 বসাবো আর -1। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো 1 আর 2 যোগ করলে 3 হবে, 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, 3 সাথে a গুণ করলে হবে 3a। এবার 1 - 1 মানে 0, 0-র সাথে এটা গুণ করলে 0 হবে, তার মানে আমরা +0 লিখব। এবার আমরা লিখতে পারি বা 3a কে এই পাশে, এই 3 কে ওই পাশে লিখতে পারি, 3a = 3। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে এর মান কত পাবা? এর মান পাবা হচ্ছে 1। তাহলে আমরা এর মান আমরা 1 পেয়ে গেলাম। দেখো এর নিচে যেটা ছিল সেটা = 0 লিখছি, লিখে এক্স এর মান 1 পেয়েছি। এক্স এর মান 1 আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। এখন এই যে এইটার নিচে যেটা আছে সেটা হচ্ছে x² + 2। দেখো x² + 2 = যদি 0 বসাও, তার মানে x² আসে -2। দেখো কোনো বাস্তব সংখ্যার বর্গ কিন্তু -2 হতে পারে না। সুতরাং আমরা x এর মান আমরা কিন্তু এখন x এর মান কিন্তু আমরা আর বসাতে পারি না। যেহেতু বসাতে পারি না, এক্ষেত্রে কিন্তু আমার সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করার জন্যই কিন্তু আমরা এই 3 নং সমীকরণ তৈরি করে নিয়েছিলাম, যে আমরা বাংলা গুণ করে দিয়েছি, মানে সবার সাথে সবার গুণ করে দিয়ে কিন্তু আমরা 3 নং সমীকরণ তৈরি করে নিয়েছিলাম। কেন তৈরি করে নিয়েছিলাম? সহগ সমীকৃত করার জন্য। তাহলে আমরা 3 নং এ x² ও x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আগে আমরা x² এর সহগ সমীকৃত করব। যদি x² এর সহগ সমীকৃত করি তাহলে আমরা x² ছাড়া আর কিছু দেখব না। দেখো সহগ সমীকৃতকরণ মানে কিন্তু টিনের চশমা পরা। টিনের চশমা পরে যার সহগ সমীকৃত করবো তাকে ছাড়া অন্য কাউকে দেখবে না। তাহলে দেখো তো এই পাশে কি x² আছে? x² নাই, তার মানে কি হবে? এই পাশে হবে হচ্ছে 0, তার মানে আমরা কিন্তু এই পাশে 0 হবে, তো আমরা 0টা ওই পাশে লিখছি, আমরা 0 এইখানে লিখি। 0 = কি লিখতে পারি? দেখো তো এই পাশে x², দেখো x² এর সাথে সহগ কত আছে? a আছে, তার মানে আমরা a লিখলাম। এরপর দেখো এই 2a আছে, এটা কিন্তু আমরা দেখব না, আমরা x² এর সহগ সমীকৃত করছি, শুধুমাত্র x² দেখবো, বাকিগুলা দেখবো না। তাহলে x² এর সহগ এখানে কত আছে? +b আছে, তার মানে আমরা লিখতে পারি a + b = 0। সেইটাই কিন্তু আমি একবারে লিখে দিয়েছি। আবারও বলছি, আমরা 3 নং সমীকরণে x² এর সহগ সমীকৃত করছি। x² এর সহগ সমীকৃত করার সময় তুমি টিনের চশমা পরে থাকবা, x² ছাড়া কাউকে দেখবা না। দেখো এই পাশে কি x² আছে? নাই মানে কি হবে? 0 হবে। তাহলে সমানের ওই পাশে x², দেখো এই x² এর সহগ কত? a লিখলাম, এই বাকিগুলা কিন্তু আমি দেখব না। তাহলে এই x² এর সহগ কত? b লিখলাম, তার মানে a + b = আমরা 0 পাই। এবার দেখো এর মান আমরা কত পেয়েছি? এর মান 1 পেয়েছি, আমরা 1 বসাবো। তার আগে দেখো a হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -a। এর মান আমরা কত পেয়েছি? এর মান 1 পেয়েছি, 1 বসাবো। তার মানে আমরা b এর মান -1 পেয়ে গেলাম, b এর মান আমরা -1 পেয়ে গেলাম। এবার আমরা x এর সহগ সমীকৃত করব। তাহলে x এর সহগ সমীকৃত করতে হলে আমরা 3 নং সমীকরণে x এর সহগ সমীকৃত করব। x এর সহগ সমীকৃত করার সময় কি করব? টিনের চশমা পরব। টিনের চশমা পরে x ছাড়া বাকিদের দেখব না। দেখে এই পাশে কি x আছে? হ্যাঁ x আছে, x এর সাথে কিছু না মানে কি আছে? গুণ, 1 গুণ আছে, তার মানে এই পাশে x আছে, x এর সাথে কিছু না মানে 1 গুণ আছে, তাই 1 লিখলাম, আর এখানে ইকুয়াল লিখলাম। এবার দেখো এই x² দেখব না, কিন্তু এখন দেখব শুধুমাত্র x। এখানে x নাই, তার মানে এটাও নিব না, তাই এখানে x নাই, নিব না, তার মানে এখানে x আছে, তার মানে এখানে x এর সাথে কত গুণ আছে? -b গুণ আছে, তাহলে -b লিখবো। আর এখানে দেখো x এর সাথে কত গুণ আছে? c আছে, তার মানে +c লিখবো। দেখো আমরা x এর সহগ সমীকৃত করছি। যখন x এর সহগ সমীকৃত করছি, x ছাড়া বাকিগুলোকে আমরা দেখতেছি না। এইখানে x আছে, তাহলে x এর সহগ কত? 1 লিখলাম। আর এই পাশে x আছে, এই যে x আছে, x এর সহগ কত? -b লিখলাম। এইখানে x এর সহগ কত? c লিখলাম। এখন আমরা দেখো এই 1 ছিল লিখলাম, আর এই মাইনাস লিখলাম। এবার b সমান কত? -1 বসাই দিলাম, আর +c।
এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 1 হবে, আর এই প্লাস সি। এবার দেখো সেটা হলো যে আমরা এই 1কে পক্ষান্তর করলে সি ইকুয়াল টু কত পাবো, 1 মাইনাস 1 পাবো। 1 মাইনাস 1 মানে কত হয়, 0 হবে, 0 হবে। তার মানে আমরা সি এর মানও আমরা 0 পেয়ে গেলাম। এখন আমরা এ বি এবং সি এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো এ বি সি এর মান 1 নং সমীকরণে বসে পাই। আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বাম পক্ষে যা ছিল তাই লিখলাম। এখানে 3 দাগ ছিল, এখন আমরা 3 দাগ না দিয়ে 2 দাগ দিতে পারি। কেউ যদি 3 দাগ দেয় তাতেও ভুল নাই, কারণ এটা তো একটা হচ্ছে অভেদ, সুতরাং দিতে পারো। তবে আমরা 2 দাগ দিয়েছি, আবার 2 দাগ দিলেও কোনো ভুল নাই, আমরা 2 দাগ দিয়েছি। এবার এর মান কত বসাবো, দেখো আমরা এর মান 1 পেয়েছি, 1 বসালাম, আর ভাগ হচ্ছে এক্স মাইনাস 1 লিখলাম, আর এই প্লাস ছিল আমরা এই প্লাস দিলাম। এবার দেখো এই বি এর মান আমরা বসাবো। বি এর মান আমরা কত পেয়েছি, দেখো বি এর মান আমরা পেয়েছি -1, তাহলে আমরা -1 বসাবো, আর এই এক্স ছিল এক্স লিখলাম, আর প্লাস। এবার দেখো সি এর মান, আমরা সি এর মান কত পেয়েছি, 0 পেয়েছি, তাহলে আমরা সি এর মান 0 বসালাম। এখন এইখানে যা ছিল তাই লিখলাম। এবার প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, দেখো প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর এখানে থাকে হচ্ছে এক্স, আর 0 লিখলে হয়, না লিখলে হয় x² + 2, তাহলে নিচে x² + 2 লিখেছি। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। দেখো এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছিল, আমরা কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি নিজে চেষ্টা করো তাহলেই পারবা। তো আমরা প্রথমে দেখো এইটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাহলে এটা লিখে আমরা 1 নং দিয়েছি। এবার 1 নংয়ের বাম পক্ষের হর দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করেছি, করে 2 নং দিয়েছি। যেহেতু সহগ সমীকৃত করতে হবে, তাই আমরা বাংলা গুণ করে দিয়ে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা দেখো সেটা হলো যে এইটা ইকুয়াল টু 0 লিখেছি, লিখলে x এর মান 1 পাই। তাহলে আমরা 2 নং সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়েছি, বসিয়ে আমরা এর মান 1 পেয়েছি। এখন আমার বি আর সি এর মান বের করার জন্য কিন্তু আমার সহগ সমীকৃত করতে হবে, তাই আমরা x² আর x এর সহগ সমীকৃত করছি। x² এর যখন সহগ সমীকৃত করছি, সহগ সমীকৃত করব কিন্তু 3 নং সমীকরণের। তাহলে সহগ সমীকৃত যখন করব তখন কিন্তু আমরা ওই x² ছাড়া বাকিটা দেখব না, দেখে আমরা a + b = 0 পাই। এইখান থেকে আমরা b এর মান -1 পাই। এরপরে আবার x এর সহগ সমীকৃতকরণ করছি, করে আমরা এইটা পাই। এইখানে আমরা b এর মান বসিয়ে c এর মান পাই। এবার a b এবং c এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিব, বসাই দিলেই আমার অ্যান্সার চলে আসে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, যদিও এইখানে সংক্ষিপ্তভাবে করা আছে, আমি বিস্তারিত করে দিয়েছি। আর এইখানকার যে নিয়ম আছে, নিয়মটা আমরা আগেই শিখেছি। এখন এইখানে যে উদাহরণে আরেকটা অঙ্ক আছে, বলা আছে দেখো এত কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে কিন্তু আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো এইটা ইকুয়াল টু লিখতে পারি। দেখো সেটা হলো x-1 আছে, তাহলে আমরা নিচে লিখবো x-1। এবার x² + 1 হোল স্কয়ার আছে, যদি হোল স্কয়ার থাকে তাহলে x² + 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, যেহেতু পুনরাবৃত্তি আছে। তারপরে আবার লিখবো হচ্ছে x² + 1 পাওয়ার 2 দিয়ে লিখবো, যেহেতু x² + 1 হোল স্কয়ার আছে, তাহলে x² + 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, x² + 1 পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। তাহলে এখানে হবে হচ্ছে a, আর এখানে x² + 1 আছে, যদি x² -1 যদি কিছু থাকে তাহলে এখানে আমরা লিখবো bx + c লিখবো। এই ক্ষেত্রেও দেখো x² + 1 আছে, যেহেতু x² ± কিছু যদি থাকে তাহলে আমরা এখানে dx + e লিখবো। dx + e কেন, কারণ এখানে অলরেডি আমরা c লিখে ফেলেছি, তাই dx + e লিখবো। তাহলে এইটাকে আমরা কয় নং সমীকরণ দেব, 1 নং সমীকরণ দেব। তো আসো আমরা অঙ্কটা সমাধান করাবো। তাহলে দেখো আমরা ধরে নিব এইটা ইকুয়াল টু আমরা এইটা পাবো, এইটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন আমরা দেখো 1 নং এর বাম পক্ষের হরে আছে হচ্ছে x - 1 × x² + 1 হোল স্কয়ার।
তার মানে আমরা এই হরে যেটা আছে এটা দ্বারা কিন্তু 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে আমরা x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করব। তাহলে লিখছি 1 নং এর উভয় পক্ষে আমরা x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এত দ্বারা গুণ করে পাই। তাহলে এত দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এইটা দ্বারা যদি গুণ করি, এইটা দ্বারা এইটাতে গুণ করি, তাহলে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে হচ্ছে x প্লাস 1। তাহলে x প্লাস 1 লিখলাম। এরপরে দেখো এইটা দ্বারা যদি এইটার সাথে গুণ করি, তাহলে x মাইনাস 1 কাটা, থাকবে হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার থাকবে, এইটা লিখলাম। এবার এখানে প্লাস আছে তাহলে প্লাস লিখলাম। এবার দেখো এইটার সাথে যদি এইটা গুণ করি, গুণ করলে থাকে bx প্লাস c, সেটা লিখলাম। আর এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা আছে, যেহেতু এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে কাটা গেলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর এই x মাইনাস 1 সেটা লিখলাম। এবার এইটার সাথে যদি এইটা গুণ করি, তাহলে এইটা আর এইটা কাটা যায়, থাকবে হচ্ছে dx প্লাস ই ইন্টু এক্স মাইনাস 1 থাকবে, এইটা আর এইটা কাটা যাবে, থাকবে হচ্ছে x মাইনাস 1। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। 2 নং সমীকরণ দিব, যেহেতু আমার সহগ সমীকৃত করা লাগবে আগের অঙ্কের মতো, তাই আমরা বাংলা গুণ করে দিব। তাহলে এখানে যা ছিল তাই লিখলাম। এরপরে দেখো এ লিখলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার, এ মানে কিন্তু এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালে এইটা আসে। তাহলে 2 দুগুণে 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4, 2 আর 1 গুণ করলে হবে 2, আর এই এক্স স্কোয়ার আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র বসিয়েছি, আর প্লাস এখানে যা ছিল তাই, এবার এখানে যা ছিল তাই লিখলাম। এবার দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে এক্স কিউব। এবার মাইনাস 1 আর এক্স স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো এক্স আর 1 গুণ করলে হবে প্লাস এক্স, মাইনাস 1 আর এক্স মাইনাস 1 আর প্লাস 1 গুণ করলে হবে হচ্ছে মাইনাস 1। আমি মূলত বাংলা গুণ করে দিয়েছি। একইভাবে ডিএক্স এর সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে ডি এক্স স্কোয়ার, এর সাথে এক্স গুণ করলে হবে ই এক্স। এবার দেখো ডিএক্স এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস ডিএক্স, আর এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস ই হবে। মূল কথা হচ্ছে আমরা বাংলা গুণ করে দিয়েছি। বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ করে দিয়েছি। এই বাংলা গুণ নামটা কিন্তু আমি দিয়েছি। এরপরে দেখো এইখানে যা ছিল তাই লিখলাম, আর তারপরে এইখানে যা ছিল আমরা তাই লিখলাম। এবার আমরা এইটার সাথে এইটা গুণ করে দিব, এইটার সাথে এটা গুণ করে দিব। দেখো bx এর সাথে এক্স কিউব যদি গুণ করি, তাহলে bx টু দি পাওয়ার 4 হবে। এবার দেখো সি এর সাথে যদি এক্স কিউব গুণ করি, তাহলে সি এক্স কিউব হবে। আবার bx এর সাথে যদি মাইনাস এক্স স্কোয়ার গুণ করি, তাহলে হবে মাইনাস bx কিউব। এবার দেখো সি এর সাথে যদি আমরা মাইনাস এক্স স্কোয়ার গুণ করি, তাহলে মাইনাস সি এক্স স্কোয়ার হবে। এরপরে দেখো বিএক্স এর সাথে এক্স গুণ করলে হবে বি এক্স স্কোয়ার, সি এর সাথে এক্স গুণ করলে হবে সি এক্স। এবার দেখো বিএক্স এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস বিএক্স হবে, এই সি এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস সি হবে। দেখো এইটার সাথে এটা আমরা গুণ করে দিয়েছি, গুণ করলে আমরা এইটা পাই, আর এইখানে যা ছিল আমরা তাই লিখলাম। এবার দেখো এইখানে যা আছে আমরা তাই লিখলাম। এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 এর সহগগুলো একসাথে লিখবো। দেখো এর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এ এক্স টু দি পাওয়ার 4 পাবো, আর এখানে আছে বি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই, কমন নিলে আমরা কত পাবো? এ প্লাস বি পাবো। তাহলে আমরা এ প্লাস বি লিখলাম। এবার দেখো এইখানে যদি আমরা এক্স কিউব কমন নেই, এক্স কিউব কমন নিলে কত হবে? এখানে সি মাইনাস বি হবে, সি মাইনাস বি লিখেছি। এবার যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, এক্স স্কোয়ার কোনগুলাতে আছে? দেখো এখানে আছে এ, যদি ব্র্যাকেট তুলে দাও, এ আর 2x স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে 2ax স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে কত? 2a থাকবে, আমরা 2a লিখলাম।
এরপরে এক্স স্কোয়ার আছে এই জায়গায়, এক্স স্কোয়ার কমন নিলে আমার থাকবে হচ্ছে প্লাস বি, বি লিখলাম। আবার এইখানেও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কমন নিলে মাইনাস সি থাকবে, মাইনাস সি লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার আছে এই জায়গায়, এক্স স্কোয়ার কমন নিলে প্লাস ডি থাকবে। এবার আমরা এক্স কমন নেব। এক্স কোন জায়গায় আছে আমরা একটু দেখি, এক্স এইখানে এক্স আছে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে সি, এখানে এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি লিখলাম। আর এখানে যদি এক্স কমন নেই তাহলে থাকে হচ্ছে প্লাস ই, সেই প্লাস ই লিখলাম। এখানে যদি এক্স কমন নেই তাহলে মাইনাস ডি থাকে, সেটা লিখলাম। আর কনস্ট্যান্ট কত কত থাকলো দেখো, এর সাথে 1 গুণ করলে এ হবে, তার মানে এ লিখলাম। আর এগুলো তো সব লেখা শেষ। আমার আছে হচ্ছে যে মাইনাস সি আছে, তাহলে আমরা মাইনাস সি লিখবো। আর আছে হচ্ছে মাইনাস ই লিখবো। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। কেন আমরা এরকম তৈরি করে নিলাম? কারণ আমার সহগ সমীকৃত করার ক্ষেত্রে কাজে লাগবে, তাই আমরা এরকম তৈরি করে নিয়েছি। দেখো এর নিচে আছে এক্স মাইনাস 1, তাহলে আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে আমার এক্স এর মান কত আসে? এক্স এর মান আসে +1। তার মানে আমরা এক্স এর মান যদি +1 আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু আমরা এর মান পাবো। তাহলে আমরা 2 নং সমীকরণে আমরা 2 নং এ এক্স ইকুয়াল টু +1 বসিয়ে পাই। তাহলে আমরা 2 নং এ এক্স ইকুয়াল টু +1 বসাবো। তাহলে আমার 2 নং ছিল এটা, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত বসাবো? +1 বসাবো। তাহলে এক্স এর মান যদি 1 বসাই, 1 আর 1 যোগ করলে 2 হবে। এরপরে দেখো এই এ লিখলাম, এখানে যদি আমরা 1 বসাই তার মানে 1 স্কোয়ার হবে, আর +1, আর তার টোটাল উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম, আর প্লাস। এবার এইখানে আমরা এক্স এর মান যদি 1 বসাই, এখানে 1 বসাই, 1 মাইনাস 1 মানে কি হয়? 0। 0 হলে এটার সাথে গুণ করলে 0ই হবে, তাই আমরা একবারে 0 লিখে দিয়েছি। একবারে না লিখলে এই অঙ্কগুলো অনেক বড়, সেক্ষেত্রে আরও বড় হয়ে যাবে। এখানে এক্স এর মান যদি 0 বসাও, 1 বসাও, এখানে 1 বসাও, 1 মাইনাস 1 মানে 0, 0-র সাথে এটা গুণ করলে 0ই হবে, তার মানে আমরা 0 লিখে দিলাম। এবার দেখো 1 স্কোয়ার মানে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2কে স্কোয়ার করলে 4 হবে, তার মানে এখানে হবে হচ্ছে 4a, তার মানে আমরা 4a-কে এই পাশে লিখলাম আর 2কে ওই পাশে দিলাম। এবার এই 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করো, অথবা এই 4 গুণ আকারে আছে পক্ষান্তর করো, তাহলে হবে কত? a ইকুয়াল টু 2 ভাগ 4, কাটাকাটি করো, তাহলে এর মান কত আসবে? এর মান আসবে হচ্ছে হাফ। তার মানে আমরা এর মান হাফ পেয়ে গেছি। এখন আমরা যদি এই নিচে যেটা আছে সেটা ইকুয়াল টু 0 লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সের কোনো বাস্তব মান পাই না, তাই কিন্তু আমার সহগ সমীকৃত করতে হবে। তাহলে সহগ সমীকৃত করলেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। যখন যার সহগ সমীকৃত করব আমরা টিনের চশমা পরে থাকবো, যার সহগ সমীকৃত করব তাকে ছাড়া অন্য কাউকে দেখব না। তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 1, আর এখানে আছে ধ্রুবপদ। তাহলে আমরা বলতে পারি 3 নং হতে, তাহলে দেখো আমার এই যে 3 নং সমীকরণ পেয়েছি, 3 নং সমীকরণ কিন্তু সহগ সমীকৃত করার জন্য বের করেছি। তাহলে লিখবো যে 3 নং হতে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো 3 নং হতে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা যদি আগে এক্স টু দি পাওয়ার 4-এর সহগ সমীকৃত করি, তাহলে আমরা এখন টিনের চশমা পরে থাকবো, এক্স টু দি পাওয়ার 4 ছাড়া দেখবো না। তাহলে এই পাশে কি এক্স টু দি পাওয়ার 4 আছে? নাই মানে কি হবে? তার মানে 0 হবে। তার মানে এই পাশে কি হবে? এক্স টু দি পাওয়ার 4-এর সহগ কত? a প্লাস বি। তাহলে a প্লাস বি লিখবো, a প্লাস বি। দেখো আমার এই পাশে নাই মানে কি 0 হবে, তার মানে 0 ইকুয়াল টু এই পাশে এক্স টু দি পাওয়ার 4-এর সহগ কত? a প্লাস বি, তার মানে a প্লাস বি। আমরা একবারে লিখছি a প্লাস বি ইকুয়াল টু 0, তার মানে a প্লাস বি ইকুয়াল টু 0। এইটাকে আমরা দিয়েছি 4 নং সমীকরণ। এরপরে দেখো এক্স কিউবের সহগ সমীকৃত করব। তাহলে এই পাশে এক্স কিউবের সহগ কত আছে? সহগ আছে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি লিখবো। আর কিন্তু এক্স কিউব নাই, আর সমানের এই পাশে কি এক্স কিউব আছে? না, এখানে এক্স কিউব নাই, তার মানে 0 হবে, তার মানে 0 হবে। এইটা হবে 5 নং সমীকরণ। এবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ারের সাথে গুণ আছে এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? দেখো এইটা লিখেছি, আর ইকুয়াল টু দেখো এই পাশে কি এক্স স্কোয়ার আছে? নাই, তার মানে 0 হবে, তার মানে এইটা হচ্ছে 6 নং সমীকরণ। এবার এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সাথে সহগ গুণাকার আছে এইটা, তাহলে আমরা এইটা লিখলাম। আর এই পাশে এক্স আছে, এক্স এর সহগ তাহলে কত হবে? 1 আছে, তার মানে 1 লিখবো। এইটাকে আমরা কয় নং সমীকরণ দেব? 7 নং।
এবার আমরা ধ্রুবপদের সহগ সমীকৃত করব। ধ্রুবপদ হচ্ছে এই পাশে ধ্রুবপদ হচ্ছে এটা a মাইনাস সি মাইনাস ই, তাহলে a মাইনাস সি মাইনাস ই লিখলাম। আর এই পাশে আমার ধ্রুবপদ কত আছে? 1 আছে, তার মানে ইকুয়াল টু 1 লিখবো। লিখে এটাকে আমরা 8 নং সমীকরণ দেব। দেখো আমরা x⁴ x³ x² x এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করে আমরা এই সমীকরণগুলা পেয়েছি। আমরা কেন সহগ সমীকৃত করেছি? কারণ আমার বি সি ডি ই এই চারটার কিন্তু মান লাগবে, এই জন্য আমরা সহগ সমীকৃত করেছি। এখন দেখো আমরা কিন্তু অলরেডি এর মান পেয়ে গেছি, এর মান হচ্ছে 1/2। তাহলে এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা এই যে 4 নংয়ে এর মান বসাই দিলে কিন্তু বি এর মান পাবো। তাহলে বলেছি যে 4 নং হতে পাই, 4 নং হতে কি পাই? a প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা a প্লাস বি ইকুয়াল টু 0 লিখলাম। এবার দেখো এ হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস এ। এবার দেখো আমার এর মান কত আমরা পেয়েছি? এর মান 1/2 পেয়েছি, তাহলে আমরা এর মান 1/2 বসাবো। তাহলে আমরা বি এর মান আমরা কত পাচ্ছি? মাইনাস 1/2। তার মানে আমরা বি এর মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা বি এর মান পেয়ে গেছি। এখন আমরা 5 নং থেকে যদি পাই, দেখো 5 নংয়ে আমরা এইটা পেয়েছি, এখানে আমরা বি এর মান পাই, তাহলে পেয়ে গেছি। এখন বি এর মান যদি এখানে বসাই দিই তাহলে সি এর মান পাবো। তাহলে 5 নং হতে পাই, 5 নংয়ে কি আছে? সি মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু 0 লিখছি। এবার দেখো আমরা যদি বিটাকে ওই পাশে পাঠাই, তার মানে সি ইকুয়াল টু বি হবে, তার মানে বি ইকুয়াল টু আমরা সি লিখতে পারি। এখানে সি কত? দেখো বি ইকুয়াল টু আমরা সি লিখতে পারি। এখন বি এর মানটা কত? দেখো তো বি এর মানটা কত? বি এর মান মাইনাস 1/2, তার মানে সি এর মান হবে হচ্ছে মাইনাস 1/2। যেহেতু বি ইকুয়াল টু সি, তার মানে আমার বি এর মানটাই হবে সি এর মান। তার মানে আমার সি এর মান কত? সি এর মান কত হবে? মাইনাস 1/2। তার মানে আমরা সি এর মান মাইনাস 1/2 পেয়ে গেলাম। এখন দেখো আমার এই 8 নংটা যদি আমি দেখি, 8 নংয়ে কিন্তু এ মাইনাস সি মাইনাস ই আছে। এ এবং সি এর মান কিন্তু আমরা জানি, তাহলে বলতে পারি আবার এ ও সি এর মান 8 নংয়ে বসিয়ে পাই। তাহলে এ এবং সি এর মান আমরা যদি 8 নংয়ে বসাই, এর মান আমরা কত পেয়েছি? হাফ পেয়েছি। তাহলে এর মান আমরা হাফ বসালাম। আর সি মাইনাস, দেখো মাইনাস ছিল, মাইনাস লিখলাম। আর সি এর মান আমরা কত পেয়েছি? মাইনাস হাফ পেয়েছি। তাহলে সি এর মান আমরা মাইনাস হাফ বসাবো। আর এখানে মাইনাস ই আছে, মাইনাস ই লিখলাম। ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু 1 দিলাম। এখন আমরা এইখানে কত পাবো? দেখো এখানে আছে হচ্ছে হাফ, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস হাফ আর মাইনাস। দেখো আমরা মাইনাস ইটাকে ওই পাশে পাঠাবো আর 1টাকে এই পাশে আনলাম, 1টার এই পাশে আনলাম, ইকুয়াল টু ই পেলাম। এবার ই ইকুয়াল টু কত পাই? ই ইকুয়াল টু পাই, দেখো হাফ আর হাফ মিলায় কত হয়? 1 হয়। আর এই হচ্ছে মাইনাস 1, 1 আর 1 কাটা গেলে কত হয়? 0 হয়। তার মানে আমরা ই এর মানও আমরা 0 পেলাম, ই এর মান আমরা 0 পেয়েছি। এখন আমরা 7 নং, দেখো এখানে 7 নংয়ের ক্ষেত্রে আমার 7 নংয়ের ক্ষেত্রে দেখো আমরা মান জানি, সি এর মান জানি, বি এর মান জানি, ই এর মান জানি। তাহলে আমরা সি, বি ও ই এর মান 7 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা 7 নংয়ে বসাবো। দেখো সি এর মান কত বসাবো? মাইনাস হাফ বসাবো। আর বি এর মান কত বসাবো? বি এর মান দেখো আমরা পেয়েছি মাইনাস হাফ। তাহলে দেখো মাইনাস হাফ পেয়েছি, এই মাইনাস আর এই মাইনাস মিলায় প্লাস হাফ হবে, তার মানে প্লাস হাফ লিখবো এখানে। আর ই এর মান কত পেয়েছি? ই এর মান আমরা 0 পেয়েছি, 0 লিখলাম। আর এখানে মাইনাস ডি ছিল, মাইনাস ডি লিখলাম, ইকুয়াল টু 1। এবার দেখো এই মাইনাস হাফ আর প্লাস হাফ কাটা যায়, তাহলে আমরা এই মাইনাস ডি ইকুয়াল টু 1 পাবো। তার মানে ডি এর মান পাবো হচ্ছে -1, তার মানে আমরা ডি এর মান -1 পেলাম। দেখো আমি কিন্তু সব মানই পেয়ে গেছি। দেখো এর মান পেয়েছি, তারপরে বি এর মান পেয়েছি, তারপরে সি এর মান পেয়েছি, এরপরে দেখো ডি এর মান পেয়েছি, তারপরে আমরা ই এর মান, এই যে ই এর মান পেয়েছি, এখানে ই এর মান 0 পেয়েছি। তার মানে আমরা এ বি সি ডি ই সবগুলা মানই পেয়ে গেছি। এখন এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। যদি 1 নংয়ের সমীকরণে বসাই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এ কমা বি কমা সি কমা ডি ও ই এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা 1 নং সমীকরণের বাম পক্ষে যেটা ছিল, আমরা বাম পক্ষে যেটা ছিল সেটা লিখলাম। আর এখন 3 দাগ হবে না, আমরা এখন ইকুয়াল দিব, ইকুয়াল দিয়েছি। দেখো এর মান বসিয়েছি, এখানে বি এর মান বসিয়েছি, এখানে আমরা সি এর মান বসিয়েছি, এখানে আমরা ডি এর মান বসিয়েছি, এখানে আমরা ই এর মান বসিয়ে। এবার দেখো 1/2, এই 2টা কিন্তু নিচে আসবে, তারপরে 1/2 ইন্টু x মাইনাস 1 হবে। এবার আমি যদি এইটুককে ক্যালকুলেশন করি, আগে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে নিলে কত হবে? হাফ x প্লাস হবে হচ্ছে হাফ।
এইটা হবে, আমি মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস, এবার এটা লসাগু কত, লসাগু হচ্ছে 2, তাহলে হবে কত এক্স প্লাস 1, তার মানে আমার এইটা হবে, এইটুকুকে ক্যালকুলেশন করলে এইটা হবে, তাহলে আমার এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস লিখলাম, আর এই 2টা নিচে আসবে, এই যে 2টা নিচে আসলো, আর থাকলো এক্স প্লাস 1 লিখলাম, আর 2টা নিচে আসছে, থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর থাকে এক্স, আর নিচে যা ছিল তাই, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, আমার নির্ণেয় আংশিক ভগ্নাংশ চলে এসেছে। দেখো অঙ্কটা তোমার কাছে বড় মনে হলেও অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি প্র্যাকটিস করো তোমার কাছে খুবই সহজ মনে হবে। আমি সংক্ষেপে আরেকবার বলতেছি, আমার এইটা 1 নং সমীকরণ দিয়েছি, 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা এইটা দ্বারা গুণ করেছি, গুণ করে আমরা 2 নং সমীকরণ দিয়েছি, এরপর আমরা বাংলা গুণ করে আমরা কমন নিয়ে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। কেন 3 নং সমীকরণ দিয়েছি? কারণ আমার সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমার প্রয়োজন লাগবে, তাই আমরা এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা দেখো সেটা হলো যে এই এর নিচে যেটা আছে x - 1, x - 1 = 0 লিখলে x এর মান 1 আসে, তাহলে x এর মান 1 যদি আমরা 2 নং সমীকরণে বসাইলে আমরা এর মান পাবো। এরপরে আমরা 3 নং সমীকরণ থেকে আমরা x⁴ এর প্রথমে সহগ সমীকৃত করব, করলে এটা পাবো, তারপরে x³ এর সহগ সমীকৃত করব, করলে এটা পাবো, তারপরে x² এর সহগ সমীকৃত করব, করলে এটা পাবো, এরপর x এর সহগ সমীকৃত করব, করলে এই সমীকরণটা পাবো, এরপর ধ্রুবক পদের সহগ সমীকৃত করলে আমরা এই সমীকরণটা পাবো। সেই সমীকরণগুলোকে 4, 5, 6, 7, 8 দিব। তো সহগ সমীকৃত করার ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে যে টিনের চশমা পরে থাকবা, যার সহগ সমীকৃত করবা তাকে ছাড়া অন্য কাউকে দেখবা না। সহগ সমীকৃত করার পর এগুলো পাবা। এরপরে 4 নং হতে পাই, এখানে 4 নং হতে আমরা a + b = 0 পাই, এখানে আমরা দেখো a এর মান বসাই দিব, বসাই দিলে b এর মান পাই। এরপরে দেখো আমরা এই ক্ষেত্রে 5 নং হতে পাই, 5 নং হতে আমরা এই b এর মান বসাই দিব, বসাই দিলে আমরা c এর মান পাবো। এরপরে দেখো a এবং c এর মান যদি আমরা 8 নং এ বসাই, দেখো 8 নং এ বসাই a আর c এর মান বসাই দিলে e এর মান পাবো, তার মানে আমরা e এর মান পেয়েছি 0। এরপরে দেখো আমরা সেটা হচ্ছে যে 7 নং সমীকরণে আমরা যদি c, b এবং e এর মান বসাই তাহলে আমরা d এর মান পাবো। এরপরে a, b, c, d এবং e এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিব, বসাই দিলেই আমরা পেয়ে যাব এইটারে আংশিক ভগ্নাংশ করতে বলেছিল। দেখো আমার আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, যদিও এইখানে খুব শর্টভাবে অঙ্কটা করা আছে, আসলে অঙ্কটা কিন্তু বড় ওইভাবেই হবে। এরপরে আসো, দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেটা হলো প্রকৃত ভগ্নাংশ ছিল। এখন বলা আছে অপ্রকৃত ভগ্নাংশকে পরিবর্তনের পদ্ধতি। অপ্রকৃত ভগ্নাংশকে পরিবর্তনের পদ্ধতি দেখব, যখন p(x) এর মাত্রা q(x) এর মাত্রার সমান বা বেশি হয় এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তবে p(x/q(x) কে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখো এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো সেটা হলো আমার উপরে যে বহুপদী আছে তার মাত্রা কিন্তু 2, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 2, আবার নিচে যে বহুপদী আছে সেই বহুপদীর মাত্রা হচ্ছে 2। তার মানে কিন্তু আমার উপরে যে বহুপদী আছে তার মাত্রা 2, নিচে যে বহুপদী আছে তার মাত্রা 2। মাত্রা যদি সমান হয় তাকে বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি উপরেরটার মাত্রা বেশি এবং নিচেরটার মাত্রা যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হবে। দেখো এই যে এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে যে বহুপদী আছে তার সর্বোচ্চ পাওয়ার 3, তার মানে উপরের বহুপদীর মাত্রা হচ্ছে 3, আর নিচের যে বহুপদী আছে সেই বহুপদীর মাত্রা হচ্ছে 2। উপরের বহুপদীর মাত্রা বেশি আর নিচের বহুপদীর মাত্রা কম, তাহলে এটাকেও আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি মাত্রা সমান হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, আর উপরেরটা বেশি নিচেরটা যদি কম হয় তাহলে সেটাও অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটার মাত্রা হবে হচ্ছে কম আর নিচেরটার মাত্রা হবে হচ্ছে বেশি, সেটা হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন বলা আছে এত একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ধরনের রাশিকে আমরা একটি বহুপদী রাশি বলা আছে, একটি বহুপদী রাশি এবং
একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। দেখো এইখানে কিন্তু আছে, এইটা কিন্তু আমি দেখিয়েছিলাম আগে। দেখো আমি কিন্তু আগে দেখিয়েছিলাম অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, দেখো একটা দেখিয়েছিলাম নিয়মটা, আমি একটু নিয়মে যাই, গেলে তখন বুঝবা। এই যে এই নিয়ম 2 কিন্তু ওইটাই বলা আছে, সেইটাই কিন্তু আছে, আমরা কিন্তু এইটা করিয়েছি। দেখো সেটা হচ্ছে যে এইখানে দেখো আমার উপরের মাত্রা হচ্ছে 2, আবার নিচের মাত্রা হচ্ছে 2। যেহেতু মাত্রা সমান, যদি মাত্রা সমান হয় তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে? 3 গুণ আছে। তাহলে লিখবো 3 যোগ, আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরে 4 হবে। 4টা কিভাবে আসে সেটা আমরা দেখাবো এখন। দেখো আমার এই ক্ষেত্রে আমার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 লিখছি, উপরে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। যেহেতু এখানে 3 আছে তাই 3 দিয়ে দিয়েছি। এবার ব্র্যাকেট তুলে দাও, যদি 3 আর এক্স স্কোয়ার গুণ করো তাহলে 3x স্কোয়ার হবে, আর 3 আর -1 যদি গুণ করো তাহলে -3 হবে। তাহলে দেখো আমরা যদি -3, যেহেতু তার মানে আমরা 4 থেকে -3 বাদ দিলেই কিন্তু +1 পাবো। আমরা দেখো এইটা লিখতে পারি। এবার এইটা ভাগ এইটা করলে কত আসে? 3 আসে, আর প্লাস এইখানে দেখো এবার প্লাস হচ্ছে, এই প্লাস লিখলাম। এবার 4 ভাগ এইটা, আমরা 4 ভাগ এইটা লিখতে পারি। দেখো আবারও বলছি কিভাবে লিখবো। আমরা দেখো নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। লিখার পরে এবার দেখো এইখানে এক্স স্কোয়ারের সাথে 3 গুণ আছে, তাই আমরা 3 দিলাম। এবার ব্র্যাকেট তুলে দাও, 3 আর এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার হবে, 3 আর -1 গুণ করলে হয় -3, কিন্তু এখানে +1 আছে, তাহলে এখানে লিখবা হচ্ছে +4। এবার দেখো আমরা এইটা ভাগ এইটা যদি করি তাহলে এক্স স্কোয়ার -1 আর এক্স স্কোয়ার -1 কাটা থাকবে হচ্ছে এই 3 আর এই প্লাস। এবার 4 ভাগ আমরা এইটা লিখতে পারি। দেখো আমরা এইটা লিখতে পারি, তার মানে আমরা এইটা লিখতে পারি। এখন বলা আছে তখন উপরের পদ্ধতি অনুসারে প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এইটা আগে করে নিব, এবার এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব। এই যে প্রকৃত ভগ্নাংশটা আছে, যে এর আগে যে নিয়ম অনুসারে সেই নিয়ম অনুসারে করব, সেটা হলো কি 4 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে লিখতে পারি 4 ভাগ 1কে 1 স্কোয়ার লেখা যায়, তার মানে হবে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন এইটাকে আমরা লিখতে পারি কি, সেটা হলো যে এখন লিখতে পারি নর্মালি ভাবে এ ভাগ এক্স মাইনাস 1 আর প্লাস লিখতে পারি এক্স প্লাস 1, আর এখানে বি দিতে পারি, দিয়ে আমরা এটাকে 1 নং দিতে পারি। এখন সেই আগের মতোই তুমি এইখানে এইটা ইকুয়াল টু 0 বসাও, বসাইলে এক্স এর মান কত আসবে? 1 আসবে। তার আগে যে কাজটা করবা, 1 নংয়ের উভয় পক্ষকে এইটা দ্বারা গুণ করবা, গুণ করে 2 নং লিখবা। 2 নং লিখার পরে এইটা ইকুয়াল টু 0 লিখো, তার মানে এক্স এর মান 1 আসে। এবার এক্স এর মান 1 2 নংয়ে বসাও, বসালে এর মান পাবা। আর এরপরে এইটা ইকুয়াল টু 0 লিখলে এক্স এর মান -1 আসে, তাহলে এক্স এর মান -1 2 নংয়ে বসাও, বসালে বি এর মান আসবে। এবার এ আর বি এর মান এইখানে বসাই দাও, বসাই দিলে তুমি এইটার আংশিক ভগ্নাংশ পাবা। পরে কিন্তু আবার এইখানে এই এ আর বি এর মান বসানোর পরে এইখানে কিন্তু বসাতে হবে, কারণ 3 সহ আছে, 3 প্লাস আছে, তাই এইটার সমান আমরা যখন এইখানে পেলাম এ আর বি এর মান বসিয়ে দিলাম, তখন কিন্তু এইটা আবার এই জায়গায় বসাতে হবে। বসানোর পরেই কিন্তু আমরা এইটার অ্যান্সার পাবো। এটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। আমি এই যে এইখানে যে করিয়েছিলাম সেইটার মতো করে এইভাবে চেষ্টা করবা। এই যে এই অঙ্কটার মতো তুমি চেষ্টা করবা। কোনটা চেষ্টা করবা? সেটা হলো এইটাকে চেষ্টা করবা। এটাকে চেষ্টা করে এ আর বি এর মান বের করবা, করে এখানে বসাই দিবা। বসাই দেওয়ার পরে আবার কিন্তু এই জায়গায় এইটা বসাই দিতে হবে, কারণ এখানে 3 প্লাস সহ আছে যেহেতু, তার মানে এই অ্যান্সারের সাথে কিন্তু আগে 3 প্লাস হবে। তাই অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা, করলেই আশা করি পারবা। এরপরে দেখো আমার এই যে উদাহরণের যে অঙ্কটা আছে, আমরা এই উদাহরণের অঙ্কটা সমাধান করাবো। বলা আছে উদাহরণ এত কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সমাধান, ভাগ পদ্ধতিতে উপরের ভগ্নাংশটিকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে বলো তো? তোমার উত্তর মিলিয়ে দেখো, ভাগফল হবে হচ্ছে এক্স আর ভাগশেষ হবে হচ্ছে -x + 1। আচ্ছা আমরা ভাগ করে দেখি ভাগ পদ্ধতিতে, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1, এই ভাগ করবো এইটা দ্বারা কাকে, সেটা হলো x³ প্লাস
1কে ভাগ করব। তাহলে দেখো আমরা এইখানে আমরা কতবার দিতে পারি, সেটা হলো এইটা ভাগ এইটা করলে আসে হচ্ছে এক্স কিউব ভাগ এক্স স্কোয়ার করলে এক্স আসে, তাহলে আমরা এক্স দিব। তাহলে এক্স দিয়ে এইটা গুণ করব, গুণ করে এখানে লিখবো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, আর এক্স আর +1 গুণ করলে হবে হচ্ছে প্লাস এক্স। এবার আমরা বিয়োগ করব, ভাগ যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হবে, এইটার চিহ্ন চেঞ্জ হবে, এইটা আর এইটা কাটা যায়, তাকে হচ্ছে -x + 1। দেখো আমরা এইটাকে এইটা দ্বারা ভাগ করেছি, করে আমরা ভাগফল কত পেয়েছি, এক্স পেয়েছি। দেখো ভাগফল এক্স পেয়েছি, আর ভাগশেষ কত পেয়েছি, -x + 1। তাহলে ভাগশেষ পেয়েছি -x + 1। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি, দেখো আমার ভাগফল পেয়েছি হচ্ছে এক্স, তাহলে এক্স লিখেছি, এরপরে মাঝখানে প্লাস দেওয়া যায়, এরপর আমরা ভাগশেষ পেয়েছি -x + 1, তাহলে -x +1 লিখলাম, আর নিচে কিন্তু এইটাই হবে, এই যে এইটা আছে x² + 1, সেইটা হবে x² + 1, আমরা সেটা লিখব। এবার এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন হলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর এখানে মাইনাস কমন হলে x - 1 হবে, x - 1, আর নিচে এইটা, তার মানে এইটা হবে অ্যান্সার। তুমি এই পদ্ধতিতে করতে পারো, আর একটা পদ্ধতিতে তুমি করতে পারো, সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আর একটা পদ্ধতিতে কীভাবে করবে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমার নিচে আছে কি x² + 1, আমরা সেটা লিখলাম, এইখানেও লিখবো x² + 1 লিখবো, +1 লিখলাম, নিচে যেটা আছে নিচেরটা আমরা উপরে লিখলাম। এবার দেখো আমরা এইটার সাথে মিলাবো, এই জন্য আমরা এখানে x দিব। দেখো x আর x² গুণ করলে x³ হয়, x আর 1 গুণ করলে হয় দেখো x হয়, কিন্তু আমার এখানে -1 আছে, তাহলে x যেহেতু হয়, তার মানে এই x আর 1 গুণ করলে x হয়, তার মানে এখানে আমরা -x দিব, আর এখানে +1 ছিল, +1 দিলাম। দেখো তুমি যদি এটা মানে ক্যালকুলেশন করো, এইটাই আসবে। দেখো x আর x² গুণ করলে x³ হবে, x আর 1 গুণ করলে x হবে, এই x এর সাথে এই -x কাটা যাবে, আর এই +1। এবার আমরা এইটুক ভাগ এইটুক লিখতে পারি, আবার এইটুক ভাগ এইটুক লিখতে পারি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, সেটাই আমরা এখন লিখব। তাহলে আমরা যদি লিখি, তাহলে এইটা ভাগ এইটা করলে এইটা আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে x, আর প্লাস যদি এইটা ভাগ এইটা করি, তাহলে হবে -x + 1 ভাগ হচ্ছে x² + 1। দেখো এইটা ভাগ এইটা করছি, প্লাস এইটা ভাগ এইটা করছি, তুমি যদি ক্যালকুলেশন করো, লসাগু করো, লসাগু করলে এইটাই আসবে। এবার দেখো সেটা হলো x প্লাস, এখানে যদি আমরা মাইনাস কমন নিই, x - 1 ভাগ x² + 1, এবার প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে x - 1 ভাগ x² + 1, এইটাই কিন্তু অ্যান্সার। দেখো এইটাই অ্যান্সার এসেছিল, অ্যান্সার কিন্তু এইটাই এসেছিল। দেখো সেটা হচ্ছে যে x - 1 ভাগ x² + 1, এইটাই এসেছে। দেখো এইটাই এসেছে। তুমি এইভাবেও অঙ্কটা করতে পারো, অথবা তুমি এইভাবেও করতে পারো, এইভাবে ভাগ করো, ভাগ করে তোমার ভাগফল এবং ভাগশেষ যা আসবে সেই অনুসারে তুমি এইভাবে লিখতে পারো। দেখো এইটাকে কিন্তু তুমি আর আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবে না, আর কোনো অংশে ভাগ করতে পারবে না, তার মানে এইটা হবে কিন্তু এটার অ্যান্সার, এটাই হবে এটার অ্যান্সার। এখানে সেজন্য লেখা আছে এত একটি আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ সম্পর্কে যা ছিল A to Z আমি কিন্তু এই পর্বের সমাধান করিয়েছি, যদিও এই পর্বটা একটু বড় হয়েছে, বাট এই পর্বে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি, বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি 2 ভার্সনই প্রকাশিত হয়েছে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখলাম, পরবর্তী পর্বে এখানে যে দলগত কাজ হিসেবে যেটা আছে সেটা সমাধান করাবো। তো আসো আজকের পর্বে আমরা কি কি শিখেছি সেটা যদি বলি, অনেক কিছু শিখেছি আজকে। একেবারে আমরা আংশিক ভগ্নাংশের A to Z শিখেছি। দেখো আমরা প্রথমে অভেদ কাকে বলে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, তারপরে দেখো আংশিক ভগ্নাংশ কাকে বলে সেটা জেনেছি, তারপরে দেখো আংশিক ভগ্নাংশকে ভাঙার নিয়মটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আমরা শিখেছি। আংশিক ভগ্নাংশকে ভাঙার যে
5টা নিয়ম ছিল, সেই নিয়ম 5টা কিন্তু আমরা শিখেছি। তাছাড়া এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করিয়েছি, তারপরে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করিয়েছি, তারপরে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করিয়েছি, তারপরে এইখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করিয়েছি। তারপরে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশের এইখানে একটা অঙ্ক ছিল, তারপরে এইখানে একটা অঙ্ক ছিল, এই অঙ্কগুলোও সমাধান করিয়েছি। আশা করি এখনকার পর্বটা তোমাদের অনেক উপকারে আসবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।